বাসায় তুমি কিভাবে যাও? বাসায় তো আমি একাই যাই। একা যাও নাকি কেউ নামিয়ে দেয়? না তো, আমি একাই যাই ম্যাম। তুমি কি জানো আমার কয়টা চোখ? ম্যাম, নর্মালি তো সবার দুইটাই হয়। আমার 3টা চোখ। তুমি কখন যাও, কে নামিয়ে দেয়, বাসায় কে তোমাকে সি অফ করে, সবই আমি জানি, বুঝছো? আমার কাছে কিছুই লুকানো থাকে না। থাক, আর গিলটি ফিল করতে হবে না, এবার ওয়েলকাম করো সবাইকে। হাই এভরিওয়ান, আমি অদিতি জামান স্নেহা। আমি আছি আজকে জাগো FM 94.4-এ। আজকে তোমাদের সাথে অনেক আড্ডা হবে। ওয়েলকাম টু জাগো এফএম 94.4। দিস ইজ মি আরজে সমৃদ্ধি অ্যান্ড চলছে দ্য ভাইরাল শো ব্রট ইউ বাই প্রাণ ফ্রুটো। আমাদের সাথে আছে আপনাদের পছন্দের যেই ক্যারেক্টারটা এই মুহূর্তে, এটা আমাদের গল্পের মীরা ক্যারেক্টার। আমি জানি অনেকেই চেনেন এবং অনেকেই মীরা সম্পর্কে জানতে চান, আসলে এই অদিতি স্নেহাকে কি করছে, আসলে কি এত ছোট, যতটুকু ছোট লাগে তাকে দেখতে, আসলে তার বয়স কত, আরো অনেক 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 প্রশ্ন আমার কাছে এসেছে, আমাদের কাছে এসেছে। সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু আমরা চলে এসেছি। ওয়েলকাম টু দ্য শো। পুরো নামটা একটু জানতে চাই। অদিতি জামান স্নেহা। আচ্ছা, মিডিয়া নেম কিনটা, মানে মিডিয়া নেম তো স্নেহা। থাকে যে দুটো। স্নেহা। স্নেহা, আচ্ছা। স্নেহা নামটার পেছনে কোনো রহস্য আছে? রহস্য বলতে স্নেহা নামটা বেসিক্যালি আমার মা রেখেছিল। তো আচ্ছা মা যেহেতু রেখেছে, এটা আমার খুব পছন্দের একটা নাম। আমার অদিতি নামটা আমার বাবা রেখেছে, বাট স্নেহা স্নেহা বলতে বলতে এটা অ্যাকচুয়ালি বেশি ইউজ করা হয়। দারুণ। আচ্ছা, মানে তুমি বলি, তুমি অনেক ছোট হবা, sure. এই মুহূর্তে কোথায় পড়াশোনা করছো একটু জানতে পারি? আমি এই মুহূর্তে ইউনিভার্সিটিতে উঠেছি। আচ্ছা। ইউনিভার্সিটির নাম বলতে হবে? তুমি যদি চাও, বলতে চাও বলতে পারো। ওকে, IUBAT-তে। আচ্ছা, IUBAT, তাই তো? আচ্ছা, কোন সাবজেক্ট নিয়েছো? BBA। বিবিএ। আচ্ছা, বিবিএর মেয়েরা অনেক সুন্দর হয়, যেটা তোমাকে দেখতে পাচ্ছি। সো এখনো তো ক্লাস শুরু হয়নি না? না, শুরু হয়নি। আগামীকালই শুরু হবে আগামীকাল থেকে শুরু বলছিলে। হবে। তো কেমন এক্সাইটেড তুমি? প্রথম ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে ভর্তি হবে। ফার্স্ট ইয়ার মানে তো ড্যাম কেয়ার। হ্যাঁ, ড্যাম কেয়ার বলতে মনে হচ্ছে যে ফার্স্ট ইয়ারে একটু পড়াশোনাটা যদি ভালো মতো করি, তাহলে পরের সেমিস্টারগুলোতে একটু আরাম করে যেতে পারবো। যেহেতু কলেজে ফার্স্ট ইয়ারে অনেক বেশি চিল করে সেকেন্ড ইয়ারে একটু প্যারা খেতে হয়েছে, সো আচ্ছা। এবার ডিসাইড করেছি যে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করব, দেন সেকেন্ড ইয়ারে একটু চিল করব, একটু- সিজিপিএ এটা মেনটেন করে। আচ্ছা, চিল করো কিভাবে করো? স্নেহা কিভাবে চিল করে? চিল করা বলতে নিজেকে সময় দিই, ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাই, ফ্রেন্ডদের সাথে কোনো রেস্টুরেন্টে খেতে চাই, বা আম্মুকে নিয়ে কোথাও ঘুরতে যাই, এই তো। এইভাবে চিল করো তুমি? ওকে। সো ভার্সিটির ফার্স্ট ইয়ার মানে হচ্ছে, বললাম যে ড্যাম কেয়ার। অনেকে বলে যে ইউনিভার্সিটিতে আর পড়াশোনা করতে হয় না, এটা নিশ্চয়ই শুনেছো। এটা কিন্তু তুমি শুনেছি, আবার এটা বলতেছো মিথ্যা কথা। ইউনিভার্সিটিতে। মিথ্যা কথা? হ্যাঁ। কে বলেছে? এটা বুঝলা তো কিভাবে? স্কুলে যখন ছিলাম তখন শুনেছি কলেজে কোনো পড়াশোনাই নেই, একদম 2 বছর জাস্ট হাসতে খেলতে খেলতে পার হয়ে যাবে। বাট কলেজে উঠে মানে এক্সপিরিয়েন্স হরেবল ছিল। ফার্স্ট ইয়ারে ওই যে চিল করেছি, সেকেন্ড ইয়ারে উঠে প্যারাটা বুঝেছি যে পড়া যেহেতু সব একসাথে জমে গেছে, মাঝে শুটিং, এত কিছু মিলিয়ে পরে সেকেন্ড ইয়ারে উঠে কোপ আপ করা একটু হার্ড ছিল। এই জন্য এখন ডিসিশন নিয়েছি ফার্স্ট ইয়ারে আগে পড়াশোনা করব। ওরে বাবা, খুব ভালো। তো ফার্স্ট ইয়ারে পড়াশোনাই করবা, প্রেম টেম করবা না? না, প্রেম করার ইচ্ছা নেই। প্রেম করার ইচ্ছা নাই? না। কেন? ভাল লাগে না এই যুগের প্রেম আমার কাছে। তুমি কি আদিম যুগের? একটু মানে আমার ওল্ড যুগের প্রেমগুলা ভাল লাগতো। আচ্ছা, তো তুমি কেমন ফ্যাসিনেশন পছন্দ করো, কেমন প্রেম পছন্দ করো? আমি এই যুগের প্রেমে কি সমস্যা? এই যুগের প্রেমে বেসিক্যালি লয়ালিটি নাই। আচ্ছা। তারপর হচ্ছে গিয়ে পার্টনার কে কাকে সত্য বলছে মিথ্যা বলছে, অনেক জাজমেন্টাল এই যুগের মানুষরা। অলসো হচ্ছে গিয়ে আমার মনে হয় এই যুগে 90% মানুষই প্রেম করে জাস্ট টাইম পাস, ওকে। আর তাদের কাছে অনেক বেশি অপশনস থাকে। লাইক আমি যদি একটা ছেলের সাথে রিলেশনে চাই, আমার কাছে দেখা যায় আরো 4-5টা অপশন আছে, তো ওর সাথে আমার রিলেশনটা আমি সিরিয়াসলি নিতেছি না। আমার কাছে এতগুলো অপশন আছে, আচ্ছা ওকে ওকে জাস্ট টাইম পাসের জন্য রাখি। তার মানে এই যুগের রিলেশন মানেই টাইম পাস, এই জন্য স্নেহা প্রেমের প্রতি কোনো ইন্টারেস্ট নাই। আচ্ছা, এই ব্যাপারে আর একটু বিস্তারিত পরে জানবো, তবে একটু জানি যে এইচএসসি দিয়েছো, এবং আমি জানি যে এই বছরই এইচএসসি পরীক্ষা খুব হার্ড হয়েছিল, বা রেজাল্টও একটু সবার একটু খারাপই এসেছে বলা যায়। তোমার রেজাল্ট, এইচএসসি রেজাল্ট কি আমরা জানতে পারি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি এইচএসসি তে প্লাস পেয়েছি। ও, তাহলে তো তুমি ভালো স্টুডেন্ট। আমার কাছে মনে হয় এত মানে হার্ড কোশ্চেন হয়নি, যেহেতু আমি ব্যাক বেঞ্চের, আমি জাস্ট পরীক্ষা 1 সপ্তাহ আগে পড়াশোনা করি।
তো আচ্ছা আমি মানে অ্যাকচুয়ালি রিজনটা বুঝতে পারিনি যে কেন 50% স্টুডেন্ট এবার ফেল করেছে। আচ্ছা সো ইয়া, আচ্ছা তুমি কি সায়েন্স আর্টস কমার্স Commerce. কমার্স ছিলে? আচ্ছা তুমি বলো তো পরের হাজবেন্ডকে ভালোবাসা ডেবিট না ক্রেডিট? এটা পরের হাজবেন্ডকে ভালোবাসা হ্যাঁ, ডেবিট। বা Debit. অফিসের বসকে ভালোবাসা ডেবিট নাকি ক্রেডিট? ডেবিট। ডেবিট কেন? তুমি ক্যালকুলেশন করো। ডেবিট মানে তো আমরা খরচকে বুঝাই নাকি? তো মানে পরের হাজবেন্ডকে ভালোবাসা বা অফিসের বসকে ভালোবাসলে তো টাকা পয়সা পাওয়া যায়, তাহলে ডেবিট ডেবিট তো পাওয়া, ক্রেডিট মানে চলে যাওয়া। না, ক্রেডিট মানে লাভ। না আরে কি আমি যাবতীয় খরচ ডেবিট। তোমার কোশ্চেন হিসাব বিজ্ঞানে আমরা দেখি না ডেবিট হ্যাঁ। ক্রেডিট জাবেদা। হ্যাঁ তো আমি বলছিলাম যে পরের হাজবেন্ডকে বা অফিসের বসকে, যেমন ফাহাদকে মীরা ভালোবাসে, সো এটা মীরার জন্য ডেবিট না ক্রেডিট? ডেবিট। কেন বলতেছো ডেবিট? জানি না। জানো না, যাবতীয় খরচ তো আমরা জানি ডেবিট। হ্যাঁ সো আর লাভ হলে ক্রেডিট হয়, তাই না? তো এটা কি আয় হয় না ব্যয় হয় বেশি মীরার জন্য? কোনোটাই হয় না, আয়ও হয় না ব্যয় হয় না। কি বলো, বসকে ভালোবাসলে তো এক্সট্রা টাকা পাওয়া যায়, তারপরে তারপরে হচ্ছে তোমার পদোন্নতি পাওয়া যায়, ভালো কেয়ার পাওয়া যায়, কাজ কম করে বাসায় চলে যাওয়া যায়, আবার বসের গাড়ি দিয়ে নামিয়েও দিয়ে যায়। ও এগুলো লাভ? এগুলো কি, এটা এটা কি লভ্যাংশ না লাভ? এটাও আবার কথা আছে, লভ্যাংশ মনে হয়। লভ্যাংশ। কিন্তু হয় যে আলটিমেটলি আসলে ডেবিটই হয়, কারণ হচ্ছে যখন বসের এই প্রেম প্রেম খেলাটা শেষ হয়ে যায় তখন বসও লুজার হয়ে যায়, ওই নারীও লুজার হয়ে যায়। আচ্ছা ফাহাদ কি আসলে মীরাকে ভালোবাসে, কি মনে হয়? তোমাদের কি মনে হয়? আমাদের তো কিছু মনে হচ্ছে না এখন, আমরা বুঝতে পারছি না মীরা কি বলে। তাহলে বুঝতে হলে দেখতে হবে। আমি তো এখন আচ্ছা বলবো না। মীরা কি ফাহাদকে ভালোবাসে? এটাকে ভালোবাসা, এটাকে তুমি না, কিভাবে? এটা ভালোবাসা না, মনে হয় পছন্দ করা। পছন্দ আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি? অনেক পার্থক্য। একটু বুঝায় বলো, আমরা শিখি। তুমি তো পারবো, তুমি কি শিখবা? আমি পারি না, তো পারি না বলেই তো তোমার মতো ভালো রেজাল্ট করতে পারি না। ও না, আমি এইচএসসি তে গোল্ডেন এ প্লাস পাইছি। ওয়াও, আমার কিন্তু বৃত্তিও পাইছে। আমার চেয়ে বেশি পারো। কি পারি এই যে স্টুডেন্ট ভালো। সেটা বলো, আবার বলবো যে ফাহাদের মতো কারোর সাথে প্রেম করতে তো পারি না। আচ্ছা যাই হোক মীরা, মীরাই বললাম তোমার ক্যারেক্টারে। এখন মীরা যদি তুমি হয়ে থাকো, মানে তুমি সাপোজ মীরা, তাহলে কি বলবা? মানে এই ধরনের সিচুয়েশনশিপ, এটা তো সিচুয়েশনশিপই না, যে অফিসের বসকে একটু প্রেমের ফাঁদে ফেললাম, একটু পদোন্নতি পেলাম বা একটু ভালো ভালো সময় স্পেন্ড করলাম, সো এইটাকে তুমি কিভাবে বিশ্লেষণ করবে এই সিচুয়েশনশিপটাকে? এই সিচুয়েশনশিপটাকে যদি বিশ্লেষণ করতে চাই, বেসিক্যালি হচ্ছে কি, ফাহাদ ভাইয়ার হচ্ছে বউয়ের সাথে সম্পর্ক খুব একটা ভালো না। তো লাইক এখন তার বাইরে একটা ফ্রেন্ড আমি, যাকে সে তার মনের কথাগুলো বলতে পারে, বললে তার হালকা ফিল হয়। সো এইটা মনে হয় মানে ফাহাদ ভাইয়ের দিক থেকে তো ঠিকই আছে। আচ্ছা বউয়ের থেকে সাইড চিক্সরা অনেক বেশি রোমান্টিক হয় কেন? আই ডোন্ট নো, আমারও এটা কোয়েশ্চেন। এই জন্য বাংলাদেশের ছেলেরা পরকীয়ায় লিপ্ত হয়। আমি দেখতে পাচ্ছি আমার আশেপাশে যত ছেলে আছে সবাই হাসছে, এবং তার মানে এই তাদেরও কথাটা side chicks শুনলেও আছে। না, জানি না, তবে এই কথা শুনলে তারা খুশি হয় ছেলেরা, হ্যাঁ। তাই না? ছেলেরা এরকম সাইড ট্রিক্স রাখতে পছন্দ করে। তো মানে আমি দেখি, মানে বেশিরভাগ ক্ষেত্রে আমার ফ্রেন্ড সার্কেলে দেখি যে বউয়ের থেকে, ওই যে বলে না যে মাঠ থেকে মাসির দরদ বেশি, তেমন বউয়ের থেকে সাইড ট্রিক্সের দরদ বেশি দেখা যায়। এবং বউ যে সব জায়গায় একটু রাগ দেখায়, সাইড ট্রিক্স খুব নরমাল, খুব শান্ত থাকে, খুব বেশি তুমি কিউরিং। এটা করো, কোনো প্যারাই নাই। হ্যাঁ দ্যাটস ওয়াই সাইড চিক্সদের বেশি ভালো লাগে ছেলেদের। আচ্ছা, কোনো কিছু না করে না হ্যাঁ, সাইড আর ট্রিক্স? বউরা তো রেস্ট্রিকশনস দেয় যে এটা করো না, এটা তোমার জন্য খারাপ। আচ্ছা বউ আর সাইড ট্রিক্স এর মধ্যে পার্থক্য কি? বউ আর সাইড চিক্সের মধ্যে পার্থক্য হচ্ছে মেবি বউ রেস্ট্রিকশনস দেয়, সাইড চিক্স রেস্ট্রিকশন দেয় না। বউ বলে যে টাইম মতো বাসায় আসো, আর সাইড চিক্স বলে তুমি বাইরেই থাকো, আমার সাথেই থাকো। এগুলোই পার্থক্য। আরো দু একটা বলো। আর কি বলবো, আর সাইড চিক্সরা অলওয়েজ লাইক অনেক সুন্দর পরিপাটি হয়ে ছেলেটার সামনে সবসময় সেজেগুজে থাকে। সেজেগুজে বসে থাকে। আর বউকে তো ধরেন আপনার অফিসেও দেখতেছেন, সেজেও দেখতেছেন, বা কাজ করতেও দেখতেছেন, এগুলোই। বউ ক্যাটক্যাট করে? বউ কি ক্যাটক্যাট করে? করে। ছেলেদের কাছে করে। কোন মানে ছেলে? ওই রেস্ট্রিকশনস দেওয়াটাকে বেসিক্যালি একসাথে ছেলেরা মনে করে মিলিয়ে ক্যাটক্যাট ফেলছো। করে। আচ্ছা যাই হোক, তো কি মনে হয় যে এই যে ছেলেদের যে সাইড ট্রিক্স থাকে, সেই সব ছেলেদের উদ্দেশ্যে তুমি কি বলবা?
মীরা প্রথমে হচ্ছে স্নেহা হিসেবে বলবা, তারপর হচ্ছে মীরা হিসেবে বলবা, দুইজনের দুই রকম লাগবে। হ্যাঁ, আমি তো সাইড চিক্স ফাহাদের, এই জন্য তো আমি তুমি আবার কি সাইড চিক্স এর বলবো? সুনাম করবা, মানে তুমি তো সাইড চিক্স না ফাহাদের, সো তুমি সাইড চিক্স এর সুনাম করবা। আর হচ্ছে অ্যাজ এ পার্সন হিসেবে আসলে এটা কি উচিত কি উচিত না সেটা তুমি পরে নীতিবাক্য বলো। ওকে, সাইড চিক্স প্রথমে মীরা হিসেবে বলো। ফার্স্ট, না আমার ফার্স্ট স্নেহা হিসেবে আচ্ছা, বলি। স্নেহা হিসেবে বলো। স্নেহা হিসেবে যদি বলি, ছেলেদের সাইড চিক্স রাখা উচিত না, কজ অ্যাজ এ গার্ল প্রত্যেকটা বউ বা প্রত্যেকটা মেয়ে তার হাজব্যান্ড বা তার বয়ফ্রেন্ডের পাশে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারে না। দ্যাটস ওয়াই যদি তোমার সাইড চিক্স থাকে তাহলে তোমাদের রিলেশনশিপে আরো বেশি ঘাটতি হবে, আরো বেশি গ্যাপ হয়ে যাবে তোমাদের মধ্যে, কমিউনিকেশন নষ্ট হবে, এটাই। আচ্ছা, তাহলে এটা উচিত না। না, আচ্ছা, এরকমই মানে এটা আমাদের গল্প আমার কাছে মনে হয়েছে যে একদম আমাদের গল্পটাই বলছে, এবং এরকম ঘটনা কিন্তু অনেক হয়, তাই না স্নেহা? হয়। আমরা, তুমি তখন অনেক ছোট এখনো, আমরা দেখেছি যে অফিসের বসের সাথে যদি একটু প্রেম থাকে তাহলে হয়তো একটু ভালো আপ্যায়ন করা হয়, প্যাম্পার করা হয়, বা সে একটু তাড়াতাড়ি উপরে ওঠে, কিন্তু আবার তাড়াতাড়ি নামেও যখন রিলেশনটা ব্রেকআপ হয় ঘাড় ধরে নামায় দেয়, আর জীবনে ওইদিকে তাকাইতে পারে না। সো এই ব্যাপারগুলো না দেখেছি, মনে হচ্ছে যে আমাদের পাশের গল্প বা এই তো ওরই গল্প বলছে। সো এই ব্যাপারটা না হওয়াটাই আমার মনে হয় বেটার সমাজের জন্য, সেটাই হয়তো বা দেখাতে চেয়েছে যে এটার পরিণতি কি হতে পারে এই গল্পে। এই জন্য মোস্তফা কামাল রাজকে একটা থ্যাঙ্কস অবশ্যই দেওয়া উচিত। এখন যদি মীরা, ধরো তুমি তো সাইড চিক্স ছিলা ফাহাদের, এখন তুমি যদি সাইড চিক্স সম্পর্কে কয়েকটা ভালো 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 কথা বলো। এখন সাইড চিক্স থাকা কেন প্রয়োজন ছেলেদের? আমি মীরা হয়েছে, এখন আমি সাইড চিক্স এর ব্যাপারে বলি, তাহলে বলতে চাই হচ্ছে বাসায় যদি বউয়ের সাথে ঝামেলা থাকে তাহলে সাইড চিক্স অনেক ইম্পর্টেন্ট, যার কাছে আপনি মনের সুখ দুঃখের কথা বলতে পারবেন, যার সাথে কথা বললে আপনার হালকা লাগবে, যার সাথে আপনি র্যান্ডম কফি ডেটে চলে যেতে পারবেন। সো সাইড চিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট মানসিক স্বাস্থ্যের জন্য ভালো, মানসিক শান্তির জন্য। যাক, আমরা খুব মজা করছি, এগুলোকে একদম সিরিয়াসলি নেওয়া যাবে না। হ্যাঁ, আসলে মানে ব্যাপারটা হচ্ছে নাটকেই দেখানো হয়েছে যে এটার পরিণতিটা কি, একেবারে ভাতকে নিঃস্ব করে ছেড়ে দিয়েছে না, এখন আবার ব্যবসা করতেছে মনে হয় তোমরা। হ্যাঁ, আমরা একসাথে ব্যবসা করতেছি। এই ব্যবসা কি কি ব্যবসা করবে? সাইড চিক্স এর সাথে কি ব্যবসা? আমি হচ্ছে গিয়ে ম্যানেজমেন্টে ভালো, আচ্ছা। তার তো ইসে ভালো, সো হ্যাঁ। আমরা একসাথে একটা কোম্পানি দিয়েছি, দেখি কত দূর যাওয়া যায়। কি মনে হয় যেতে পারবা? পারবো ইনশাআল্লাহ। ও বাবা, আজকেও কি ফাহাদের পছন্দের ড্রেস পরে আসছো? না, ফাহাদের পছন্দ হয়েছে কালো, তো এই জন্য সাদা কালো আর কি মিক্স করে। সবকিছুতে কালো রাখো না? আচ্ছা, দারুণ। ঠিক আছে, মিডিয়াতে কিভাবে আসলে আমি একটু অ্যাড করি। তোমার ফেসবুক দেখলাম যে 2-3 বছর আগে তুমি একটা শিশু বাচ্চা, ছোট ছোট বাচ্চাদের যে প্রোগ্রামগুলো হয় সেগুলোতে উপস্থাপনা করছো, আবার টুক 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 করে কথাও বলছো। ছোট্ট একটা বাচ্চা হুট করে যে সিনেমায় দৌড়াতে দৌড়াতে বড় হয়ে যায় না, ওরকম ভাবে বড় হয়ে গেল হঠাৎ করে, অনেক ম্যাচিউরড হয়ে গেল, আবার মানে এত বোল্ড বলবো না, একটা সাহসী একটা চরিত্রে অভিনয় করলে। সো মানে হুট করে এইভাবে সিনেমার মতো বড় হয়ে গেল কিভাবে? ম্যাজিক। আচ্ছা, সো এখন যদি জানতে চাই যে সবাই তোমাকে মানে যখন ইন্টারভিউতে দেখে তখন বলে যে আল্লাহ কত ছোট বাচ্চাটা, আবার যখন ওই ক্যারেক্টারে দেখে মীরাতে তখন দেখে এত ম্যাচিউরড, এত কথা বলতে পারে, এত বড় বড় বিষয় বুঝে। সো আসলে তুমি কতটা ছোট? আমি অ্যাকচুয়ালি কতটা ছোট এটা আমার ইন রিয়েল লাইফ দর্শক যারা আছে বা যাদের সাথে আমার দেখা হয় র্যান্ডমলি রাস্তায় তারা বলতে পারবে ভালো, বিকজ অফ আমাকে স্ক্রিনে দেখা যায় অনেক বড়, অনেক ম্যাচিউর একটা মেয়ে, বাট যখন আমাকে তারা সামনাসামনি দেখে বলে আপু আপনি তো খুবই পিচ্ছি, সামনাসামনি আপনি তো খুবই কিউট, আপনাকে তো ক্যামেরা অনেক বড় লাগে, আমি জাস্ট তখন হাসি, কারণ হাসা ছাড়া তার কোনো কাজ নেই। এখন কি মনে হয় দর্শকরা তো জানতে চায় আসলে মীরা বা স্নেহা আমি অ্যাকচুয়ালি জেনজি কিনা? হ্যাঁ, আমি জেনজি। জেনজি নাকি আলফা? আবার জেনজি। ও আচ্ছা আচ্ছা, তো জেনজি মেয়েরা কেমন? জেনজি মেয়েরা কেমন মানে আমি তোমাকে জিজ্ঞেস করি একটু, তুমি কি এটার ভাগটা আমি জানি না, মানে জেনজির ভাগটা মানে 1998 থেকে শুরু, তাই তো? 2000 থেকে শুরু মেবি। না না, 98 আচ্ছা আমি জানি ওই যে ওই শেষ ভাগটাই আমি পড়ে গেছি আর কি। সো তুমি 2000 আগে না পরে? 2000 পরে। 2000 পরে, তাহলে মানে আলফা বলে কি এটাকে? না, জেনজি বলে। আই এম নট শিওর। আচ্ছা যাই হোক, জেনজি মেয়েরা কেমন এক কথা যদি বলো? জেনজি মেয়েরা অনেক সাহসী, সেলফ ডিপেন্ড, এন্ড আর কি বলবো, প্রতিবাদী, সুন্দর, এই তো।
আচ্ছা, মীরা মিক্সচার অফ এভরিথিং। মিক্সচার অফ এভরিথিং। আসলে জেনজি জেনারেশন আমার মনে হয় এমন একটা জেনারেশন সবকিছু নিয়ে মজা, মানে সিরিয়াস জিনিস নিয়েও মজা করতে থাকে। যাই হোক, একটা বিষয় একটু জানাই, এই মুহূর্তে তোমাকে যদি বলি ফাহাদ ক্যারেক্টার অভিনয় করতে, তাহলে দুটো ডায়লগ যদি দাও, তাহলে কোন কোন ডায়লগগুলো দিবে? ফাহাদ ক্যারেক্টার অভিনয় করতে, ধরো আমি মীরা, আমি তোমাকে হেল্প করতেছি, হ্যাঁ, তুমি ইরফান সাজ্জাদের মতো অভিনয় করবে, ওকে? সো লেটস ট্রাই। ওকে। এই শোনো, ও তুমি তো ফাহাদ না? আচ্ছা, অফিসের পরে আপনার কি কোনো কাজ আছে? না, কেন কাজ নেই? কেন, কি হয়েছে? না, বলছিলাম আজকে মনটা ভালো না, যদি বাইরে তুমি তো অপোজিটটা করতেছো। ফাহাদ এগুলো আমাকে বলে। আই মীরা, আজকে তোমার কোনো কাজ আছে? না স্যার, আমার আজকে কোনো। আচ্ছা, দুটোই করো তুমি, ঠিক আছে? রেডি? রেডি? তুমি একটা করো। আমি তো ডায়লগ জানি না। আমি ফাহাদেরটা তোমাকে বলতেছি। আচ্ছা, ঠিক Okay. আছে। হুম। আই মীরা, শোনো, আজকে তোমার কোনো কাজ আছে? না স্যার, কয়েকটা ফাইল একটু ঠিকঠাক করছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, ফাইলগুলো তাড়াতাড়ি ঠিকঠাক করে আমার সাথে একটু বের হতে হবে, চলো। কোথায় যাব স্যার? এত কথা বলার কি আছে, আমি বলছি যেখানে যাওয়ার, চলো। স্যার, আপনাকে এরকম বিমর্ষ লাগতেছে কেন? কিছু হয়েছে? চলো, যাওয়ার পর বলবো। আগেই বলেছিলাম জায়রা ভাবিকে ছেড়ে দেন। মীরা তো এটা জীবনেও বলেনি। বলে না? আচ্ছা, আমি বুঝলাম না, আরেকটা বিষয় চলে আসতেছে যে মানে এরকম তৃতীয় পক্ষ প্রেম যেগুলোতে, সেগুলোতে তৃতীয় যে পক্ষ থাকে সেই পক্ষ কিন্তু কখনোই বউকে ছেড়ে দেওয়া বা আমাকেই ভালোবাসতে হবে এরকম কিছু বলে না। এরকম মেনে নেয় কিভাবে কে মেনে নেয়? তৃতীয় পক্ষ? ও আচ্ছা, মানে কারণ সে তো জেনেই আসে যে তার সাথে ফার্স্টে কে আছে, সো সে বুঝে তার জায়গাটা যে আমি তৃতীয় পক্ষ, আমাকে এগুলো মেনে নিয়ে তাকে খুশি করে রাখতে হবে। ওরে বাবা! আচ্ছা, এমন কখনো হয়েছে স্নেহার লাইফে কখনো বিবাহিত কোনো পুরুষ আপনাকে প্রপোজ করেছে যেটা আপনার কাছে খুব উইয়ার্ড লেগেছে? বিবাহিত পুরুষ প্রপোজ করেছে, বিয়ে প্রপোজ করেনি, প্রেমে প্রপোজ করেছে। করেছে? হ্যাঁ। কিভাবে, কোথায়? ইটস ভেরি উইয়ার্ড। ফোনে। তোমার একদম বেড়ে ওঠাটা যেটা ছিল সেটা কি বাংলা মানে ঢাকাই ছিল? ঢাকাই। আচ্ছা, তুমি কোন জেলার মেয়ে? আমি বিক্রমপুর। ও, মিষ্টান্ন ভান্ডার। তোমাদের ওখানে ঐতিহ্যবাহী কি কি আছে বিক্রমপুরে, জানো? ঐতিহ্যবাহী মিষ্টি আছে, আখ আছে, আলু। আলু? আলু, বিক্রমপুরের আলু অনেক পপুলার। আচ্ছা, এছাড়া এই তিনটেই জানি আমি, গ্রামে খুব একটা যাওয়া হয় না। যাওয়া হয় না। আচ্ছা, ছোটবেলায় শিশুতোষ বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা বা কাজও করেছো, তারপর শিশু একাডেমি থেকে নাচ শিখেছো, বা শিল্পকলা একাডেমিতে সম্ভবত তুমি থিয়েটারের সাথেও যুক্ত ছিলে। তো এই জার্নিটা একটু আমাদেরকে বলো না, মানে তোমার উঠে আসাটা কেমন? ছোটবেলা থেকে আমি যখন মানে আমার ফার্স্ট কোনো কিছু শেখা যখন শুরু হয়, বাসাবোতে আমাদের একটা হচ্ছে কি ডান্স ক্লাস হতো, শিশু একাডেমির একজন টিচারের ডান্স ক্লাসটা নিত। আচ্ছা, তো ওখানে আমি আমার বেসিক যেই মানে নৃত্য করতে যে শিশু একাডেমি কোন টিচার? শিশু একাডেমির টিচারের নামটা ভুলে গেছি। ছেলে নামে বলো। ছেলে। ওয়াসেক স্যার? ওয়াসেক স্যার না, ইমরান। আচ্ছা, আমিও শিশু একাডেমি স্টুডেন্ট ছিলাম, তাই জিজ্ঞেস করতেছি। যাই হোক, রাসেল স্যার নামে কি কোন একজন। ওকে, হোয়াটএভার। ওকে, তো ওনার কাছে আমি আমার বেসিক ডান্সটা শিখি, কারণ শিশু একাডেমিতে একদম বেসিক একটু না পারলেও গেলে একটু মানে নিজেই আনকমফোর্টেবল ফিল হয়, ওখানে এত ভালো ভালো ডান্সাররা থাকে। সো ওখান থেকে আমি আমার ফার্স্টে বেসিকটা শিখি, দেন শিশু একাডেমিতে 3 বছর একটা কোর্স থাকে, ওখানে আমি অ্যাডমিশন নিই ফার্স্টে ডান্সে। ডান্স শিখতে শিখতে আমি যখন দেখি অন্যরা গান শিখছে, তখন আমার গান শেখার প্রতি আগ্রহ হয়। ওরে বাবা! সো ডান্সের ক্লাস শেষ করে আমি গানের ক্লাসে ঢুকতাম, এরকম একটা শিডিউল ছিল আমার পুরো দিনের, শুক্রবার আর শনিবার, সামটাইমস বৃহস্পতিবার আমাদের ক্লাস থাকতো। তো তারপর গানে যখন ভর্তি হলাম তখন আমার মন চাইলো যে আমি ড্রয়িং করব, তো ড্রয়িংয়েও ভর্তি হয়ে গেলাম। এরকম 4-5টা কোর্সে আমি ওখানে একবারে নিয়ে নিয়েছিলাম। সো সারাদিন আমার দেখা যেত ওখানেই চলে যেত, সকাল 9টা বাজে ডান্স ক্লাসে ঢুকতাম, অ্যান্ড তখন হতো কি আম্মু একদম টিফিন বক্সে খাবার টাবার রান্না করে নিয়ে যেত, কারণ সারাদিন যেহেতু বাইরেই থাকা হচ্ছে, আর বাইরের ফুড এত খাওয়াও হেলথের পক্ষে ভালো না, এই জন্য আম্মু রান্না করেই নিয়ে যেত। আমরা ওখানেই থাকতাম, ওখানেই ওয়েট করতাম, একটা ক্লাস শেষ হতো আর একটা ক্লাসে যেতাম। 2টা ক্লাস করার পর অনেক বড় একটা টাইম আমাদের গ্যাপ থাকতো, লাইক 3-4 আওয়ার্সের, তারপর আবার ড্রয়িং ক্লাস শুরু হতো বিকাল থেকে। তো ওই টাইমটা আমরা লাঞ্চ করে বসে থাকতাম, আমি ড্রয়িং প্র্যাকটিস করতাম। এইভাবে করতে করতে আমার 3 বছরের কোর্স শেষ হয়ে যায়। শিশু একাডেমিতে অনেক মেমোরিজ আমার,
অ্যান্ড ওখানে আমার ফেভারিট অনেকগুলো টিচার আছে। আমি কেন জানি সব টিচারদের অনেক ফেভারিট স্টুডেন্ট হইতাম। আমি অনেক অ্যাটেন্টিভ ছিলাম এই মানে কালচারাল সাইডে। সো ওখানে আমার কোর্স শেষ হয়ে যায়, তারপর আমি শিল্পকলাতে অ্যাডমিশন নিই। শিল্পকলাতে আমার ভরতনাট্যমের ক্লাস হতো, ক্লাস নিতেন হচ্ছে গিয়ে অমিত দা হচ্ছে গিয়ে আমার জেলা শিল্পকলা আর ঢাকা শিল্পকলা। ওখানে কি নৃত্যের কোর্স আছে? আচ্ছা, 1 বছরই কোর্স হয়। আচ্ছা আচ্ছা। তো অমিত দা আমার ক্লাস নিয়েছেন, ওনার সাথে ওনার ক্লাস করতে পেরেছি, এটা আমার অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। হি ইজ আ ভেরি গুড ড্যান্সার অ্যান্ড স্যার তো অনেক দেশের বাইরেও প্রোগ্রাম করে। তো ওখানে ক্লাস শেষ হওয়ার পর আমি চিন্তা করলাম যে কেন না একটা থিয়েটারে জয়েন করি, একটু অ্যাক্টিং শিখি, কারণ নাচ গান তারপর আবৃত্তি সবকিছুই তো শিখে ফেলেছি, এখন একটু অ্যাক্টিং শিখি। তারপর ঢাকা নান্দনিক নামে একটা থিয়েটার ছিল, সেখানে হচ্ছে গিয়ে আমি জয়েন করি। সেখানেও খুব গুণী গুণী টিচাররা ছিল, তাদের থেকে অনেক কিছু শিখেছি, লাইক থিয়েটার পারফরমেন্স, তারপর স্টেজ পারফরমেন্স কীভাবে করতে হয়, কোথায় কীভাবে ইনস্ট্যান্ট ডায়লগ ডেলিভারি দিতে হয়, ওখানে কিছুটা শিখে 6 মান্থসের মতো। দেন আমি আর টাইম দিতে পারি না, আমার পড়ালেখার একটু প্রেশার হয়েছে। তারপর ওই গ্যাপে দেখি যে শিল্পকলাতে আরও কিছু কালচারাল প্রোগ্রাম শুরু হয়েছে। সো আমি যেহেতু আগে থেকেই ডান্স পারতাম, আবৃত্তি পারতাম, ওখানে আমরা প্রোগ্রাম করতাম কিছু, লাইক ইন্টারন্যাশনাল প্রোগ্রামের ধরেন কিছু রিহার্সাল থাকতো, ওগুলো করতাম। তো এরকম করতে করতেই শুরু হয়। একদিন অডিশনের কল পাই RTVর জন্য, যে আমরা আপনাকে এই ক্যারেক্টার দেখতে চাচ্ছি, আপনি কি একটু অডিশনে আসবেন। সো দেন যাই অডিশনে যাওয়ার পর আলহামদুলিল্লাহ আমার হয়ে যায়, অ্যান্ড ওখান থেকেই শুরু। তারপর কিছু টিভিসি ওবিসিস করি। তো প্রাণেরও কয়েকটা টিভিসি করেছো তাই না? ধনেপাতা সস। আচ্ছা তারপর আচ্ছা, প্রাণ আপ দেখলাম। করেছি, প্রাণের অনেক প্রজেক্ট করেছি আমি। বাহ, খুব চমৎকার। রান্না বান্না পারো? হ্যাঁ পারি, কি কি রান্না পারো? সবকিছু রান্না করতে পারি। বাহ, এটা কি আম্মু শিখিয়েছে নাকি আম্মু নিজেই? শিখিয়েছে। কেন, মেয়েকে কি বিয়ের জন্য প্রস্তুত করছে? না, আম্মু চায় আমি যেন মানে সব দিক থেকে সবকিছু জানা শোনা শেখা থাকি, কারণ হচ্ছে মানুষের লাইফ কখন কোন দিকে টার্ন নেয় কেউই জানে না। সো আম্মু চায় আমি যেন কখনো লাইফে কোনো জায়গায় গিয়ে আটকে না যাই। আচ্ছা, স্নেহা বেশি গরম পড়লে কি করে? বেশি গরম পড়লে বাসায় থাকে, ফ্যানের নিচে, এসির নিচে, বাসা থেকে বের হয় না। আচ্ছা, আমি তোমার একটা মানে তোমার সম্পর্কে সার্চ করছিলাম, তখন হয় না যে বিভিন্ন ভুয়া নিউজ চলে আসে, তো নিজের সম্পর্কে অদ্ভুত কোনো ক্যাপশন বা ভুয়া নিউজ দেখছো? হ্যাঁ দেখছি, কি অদিতি দেখছো? জামান স্নেহার বয়ফ্রেন্ড, পাশে আননোন একটা ছেলের ছবি, যার সাথে আমি নাটকে অ্যাক্টিং করেছি, এন্ড সব থেকে দেখি ওইটা। আচ্ছা, ওকে তোমার বয়ফ্রেন্ড বলে? হ্যাঁ। আসলে কি বয়ফ্রেন্ড না? না। ছেলেটা একটু কালো করে যে। হ্যাঁ মেবি, সরি ফর বডি চেঞ্জ। আচ্ছা ঠিক আছে, আমি ওর দেখেছি সেটা, এবং সেখানে আরো কিছু তথ্য ছিল, আমাকে তুমি বলো এগুলো কি আসলে সত্য না, নাকি তাকে ঠিক করতে বলা উচিত? এগুলো আসলে মিথ্যা। প্রথমত আমি দেখলাম যে তোমার উচ্চতা বললো হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি। ইজ ইট ট্রু? এগুলো দেখে আমি যা হাসি, না ইটস ট্রু না। এটা ট্রু না? এর উপরে না নিচে? এর নিচে। আচ্ছা, তারপর বললো যে তোমার বয়স নাকি 28 বছর। ও শিট, আমাকে দেখে মনে হয়? না। কত মনে হয়? 12 কি 13? এত কম না, 28 বছর না, 12-13 না। 12-13 না? না, তাহলে মাঝামাঝি। মাঝামাঝি। 20? আর একটু কম। আর একটু কম, ওকে। যাক, আমরা আর মেয়েদের বয়সের দিকে না যাই। তারপর বললো তোমার সম্পদের পরিমাণ নাকি বর্তমানে 5 লক্ষ টাকা, কিন্তু কোনো টাকায় তোমাকে আম্মু ধরতে দেয় না, আম্মুর কাছে রেখে দিচ্ছে। তারপর এটা বলছে আমি নাকি এখনো কোনো গাড়ি কিনতে পারি নাই। এগুলা আমি আর আমার মা একদিন দেখে এত জোরে জোরে হাসতেছি, লাইক মানে আসলে কি 5 লক্ষ টাকা সম্পদ করছো? না। উনি কি তোমার ব্যাংক অ্যাকাউন্টে খোঁজ নিয়েছিল? ওকে, সো আম্মু কি আসলে সব টাকা পয়সা নিয়ে যায়? আম্মু নিয়ে যায় না, আমার কাজের টাকাগুলো বেসিক্যালি আমি আম্মুর কাছে রাখি। যে আহারে, আমি অনেক টাকা খরচ করে ফেলি। কিসের পেছনে খরচ করো তুমি টাকা? আমার কাছে টাকা থাকলে আমি সর্বপ্রথম রেস্টুরেন্টে যেয়ে খরচ করি। আচ্ছা, খেতে পছন্দ করো? হ্যাঁ, ধর এই ফুড এক্সপ্লোর, ওই রেস্টুরেন্টটা নতুন হয়েছে ওখানে যাই। তারপর হচ্ছে কি শপিং করতে ভালো লাগে। আচ্ছা, তারপর হচ্ছে আমার কাছে টাকা থাকে না, আমার ডিভাইস কিনতে অনেক ভালো লাগে, লাইক ফোন, তারপর এয়ারপডস, তারপর হেডফোনস, ওয়াচ, মানে এগুলো কিনতে ভালো লাগে। সো আমার কাছে টাকা থাকে না। আচ্ছা, তার মানে তুমি শপিং করতে খুবই পছন্দ করো, এই জন্য টাকা থাকে না। মেকআপ আইটেম খুব একটা কেনা হয় না, আমি খুবই কম মেকআপ করি, এই জন্য একটু বেঁচে গেছি। আজকে করেছো মেকআপ?
হ্যাঁ করেছি তো। আচ্ছা মানে কতখানি মেকআপ করেছো? আজকে নর্মাল ডেজের থেকে এক এক স্টেপ বেশি করেছি। এক স্টেপ বেশি করেছো? নাটকে কি মেকআপ কম করতে বলে? হ্যাঁ নাটকে একটু ন্যাচারাল, আমি বলি যে একটু ন্যাচারাল মেকআপ রাখলে ভালো হয়, কারণ আমরা সারাদিন দেখা যায় এদিক ওদিক অনেক সিনে দৌড়াদৌড়ি করি, সো আচ্ছা, ফেসে যদি অনেক বেশি মেকআপ থাকে ফেসটা অনেক ভারী ভারী লাগে আর ঘামলে অনেক মানে অস্বস্তি বোধ হয়। নষ্ট হয়ে যায়। আচ্ছা ওই ভিডিওতে আবার দেখলাম, মানে ওই ভুয়া ভিডিওতে আবার দেখলাম যে তোমার এক জায়গায় দেখলাম তোমার বয়ফ্রেন্ড আছে, এক জায়গায় দেখলাম নাই, আবার এক জায়গায় দেখলাম যে তোমার তুমি কষ্ট পেয়েছো, অনেক দুঃখ পেয়েছো তোমার বয়ফ্রেন্ডের কাছ থেকে। ইজ ইট ট্রু? না আমার তো নাই বয়ফ্রেন্ড। আচ্ছা আরেক জায়গায় শুনলাম তুমি মানে খুব কষ্ট নিয়ে ছেলেটা বলছিল যে তুমি গাড়ি কিনতে পারো নাই। হ্যাঁ তোমার কি আছে গাড়ি? না আমার গাড়ি নেই, এটা একটা এটা সত্যি সত্যি? কথা বলছে। পুরো ভিডিওর মধ্যে একটা সত্যি কথা এসে বলছে। ইনশাআল্লাহ আমি গাড়ি কিনবো, তারপর আপনি আরেকটা ভিডিও বানায়েন। ওই ছেলেকে ফোন দিয়ে বলবা যে ভাই আমি ভাই কিন্তু আমি গাড়ি এবার গাড়ি কিনছি, একটা ভিডিও বানান কিন্তু আমি জানি যে স্নেহা কিন্তু গাড়ি কিনেছে। না আমি গাড়ি কিনিনি। কোন গাড়িটা কেনার ইচ্ছা আছে? গাড়ি বিএমডব্লিউ মার্সিডিজ। ও বাবা, নজর একদম উপরের দিকে না? স্বপ্ন দেখলে তো অ্যাকচুয়ালি বড়ই দেখতে হয়। ওকে ওকে। আচ্ছা তুমি কি নাজনীন, নিহা বা তটিনীর বোন? না সবাই বলে কেন? জানি না, সবাই নাকি অনেক মিল পায়। আচ্ছা তুমি আরো শুনেছো এটা? শুনেছি। কি কি শুনেছো? নিহাপুর সাথে আমি যখন অ্যাক্টিং করেছি আমাদের কয়েকটা নাটকেই বের হয়েছে, তো শৌখিন ভাইয়া আমাদের ডিরেক্টর যিনি ছিলেন উনি আমাদের বলতেন যে তোমাদের দেখতে একই রকম লাগে, তোমরা বোন নিহার কিনা। সাথে মনে হয় বেশি মেলে, তাই না? নিহাপুর সাথে আমার বন্ডিংটাও খুব সুইট, তাই? মানে আমাদের যদি একসাথে কখনো দেখেন মনে হবে অ্যাকচুয়ালি বোনই। আচ্ছা তোমাদের কোনো মজার ঘটনা আছে একসাথে শুটিং এর সময়? মজার ঘটনা বলতে অনেক মজার ঘটনা আছে, একটা স্যাড ঘটনা বলি। স্যাড ঘটনা? হ্যাঁ বলো। নিহাপু একবার শুটিং করতে করতে অনেক বেশি অসুস্থ হয়ে গেছিল, তো ওই দিন হচ্ছে নিহাপুর সাথে মানে অনেক সময় দেখা যায় নিহাপু ফুপি থাকে বা ওর একটা বেস্ট ফ্রেন্ড আছে উনি থাকে, তো ওই দিন কেউই ছিল না, জাস্ট নিহাপুর অ্যাসিস্ট্যান্ট ছিল। তো আপু এত অসুস্থ হয়ে গেছে আমি দেখে না অনেক ভয় পেয়ে গেছি, অ্যান্ড আপু মানে কন্টিনিউয়াসলি কান্না করতেছিল পেট ব্যথায়। দেন হয়েছে আম্মু আপুকে নিয়ে হসপিটালে গেছে, শুটিং স্কিপ টিপ করে, আমি তো জাস্ট দোয়া করতেছি আল্লাহ আপুকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, কারণ মানে আপু এত সুইট একটা মানুষ, কান্না করতে দেখে আমার এত খারাপ লাগছে। পরে শুনলাম যে পেয়ারা খেয়েছে কিছু একটা, ওটার থেকে মনে হয় পেটে কোনো একটা সমস্যা হয়েছে, Acidity পেয়ারার হয়েছে। বিচি থেকে। হ্যাঁ ওহো, সো এটা আমার কাছে ওই দিন অনেক ভয় লাগছে যে আল্লাহ নিহাপু কি হইলো। তুমি কি নামাজ পড়ে দোয়া করছো তার জন্য? না আমি তো তখন শুটিং সেটে ছিলাম, আচ্ছা বাট আমি মনে মনে অনেক দোয়া করছিলাম যে আল্লাহ আপুর বড় যেন কিছু না হয়। আর পরিমণির সাথে তোমার কি সম্পর্ক? তোমার আত্মীয়? কোনো সম্পর্কই না। তোমার কমেন্টের নিচে সবাই পরিমণি পরিমণি লেখে কেন? আমি তো জানি না, জানো না? যারা লেখে ওদেরকে জিজ্ঞেস করতে হবে। আমি তোমার কমেন্টে এমনও দেখেছি যে বলছে ভাবি কেমন আছেন, ভাবি কল দিও। ভাবি হ্যাঁ? বলে কেন? আসলে হ্যাঁ। কই আমি তো দেখিনি। আচ্ছা কারা ভাবি বলে জানো? না জানো না? আচ্ছা প্রেমের জন্য লম্বা ছেলেই সেরা, এটা কি অ্যাগ্রি করো না ডিসঅ্যাগ্রি করো? এগ্রি করি, অ্যাগ্রি করো। লম্বা ছেলেই সেরা এমন না, বাট লম্বা ছেলে মেয়েদের পছন্দ। আচ্ছা তোমার পছন্দের ক্ষেত্রে মানে তুমি যদি কখনো প্রেম করো, তুমি তো বলে ছেলেদেরকে বিশ্বাস করো না, ছেলেরা কি আসলে বিশ্বাসযোগ্য না? আছে বিশ্বাসযোগ্য ছেলেও আছে, বাট অনেক কম, মানে সব ছেলে তো আর সেম হবে না। আপনার মানে তোমার কপালে পড়ে না? আমার কপালে পড়ে না বলতে আমি কখনো ট্রাই করি না, Try করো। ট্রাস্টেড অর ট্রাস্টেড না। ওকে সো তোমার যদি কখনো মানে হাজবেন্ড হয় বা তুমি যদি বিয়ে করো তাহলে কেমন ছেলে, কি কি ক্রাইটেরিয়া লাগবে? তোমার কোনো ডিমান্ড আছে? আমি তো বিয়ে করবো অবভিয়াসলি, হ্যাঁ, কখনো হ্যাঁ। না কখনো। তো আমি ফার্স্টে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে গিয়ে তার লয়ালিটি, মানুষটা কেমন, এগুলো তো সবাই কমন বলে। এগুলাই তো। আচ্ছা এগুলো দেখবা, তারপরে আমি এগুলো যদি দেখবো। বলি যে মানে ওই ইউটিউবার মতো যদি জিজ্ঞেস করি 5 লক্ষ টাকার মালিক কিনা 10 লক্ষ টাকার মালিক কিনা? না কয় লক্ষ টাকার মালিক এটা ফ্যাক্ট করে না, তার প্রফেশনটা কি, সে ভালো কোনো একটা কিছু করছে কিনা বা তার ফিউচারটা ব্রাইট কিনা, এটা অবভিয়াসলি মানে নরমালি সব ফ্যামিলি কোন দেখবে। পেশার ছেলেরা প্রেমের জন্য বা বিয়ের জন্য সেরা? এটা জানি না। তোমার কি মনে হয়? নায়ক? না নায়ক না, মানে নায়ক বিয়ে করবে না? ইন্ডাস্ট্রির কাউকে বিয়ে করব না। বুঝলাম না, ইন্ডাস্ট্রির মেয়েরাই ইন্ডাস্ট্রির কাউকে বিয়ে করতে চাও না, তাহলে ইন্ডাস্ট্রির কাউকে কে বিয়ে করবে? এই জন্য তোমাদের জন্যই তো বাপ্পি চৌধুরী আজও সিঙ্গেল, ওদের জায়েদ খান আজও বিয়ে করতে পারতেছে ওদের না। fan আছে তোমাদের না? মতো মেয়েদের জন্য আমাদের নায়করা, সুদর্শন নায়করা এখনো সিঙ্গেল। ওদের ফ্যান আছে, ফ্যান গার্লদের বিয়ে করবে, কি ফ্যান গার্লদের বিয়ে করবে।
ফ্যানকে কি বিয়ে করে? তুমি তোমার ফ্যানকে বিয়ে করবা? অবভিয়াসলি জোবান ভাই করছে না? আচ্ছা, হ্যাঁ, জোহান ভাইয়ের ফ্যান ছিল? জোবান ভাইয়ের ওয়াইফ তার ফ্যান ছিল, এরপর তাদের কথাবার্তা হয়, এরপর জোবান ভাইয়ের সাথে সো তোমারও কি একটা পসিবিলিটি আছে ফ্যান থেকে বিয়ে করার? ফ্যান থেকে বিয়ে করবো কিনা জানি না, মানে তুমি তো বললা যে কেউ ফ্যানকে বিয়ে করে কিনা। তাহলে আমাদের এই যে Actually সুদর্শন করে। নায়করা যারা আছেন, এই যে জায়েদ খান, বাপ্পি চৌধুরী, তাদের কি হবে? ওনারা করতে পারছেন, এটা ওনাদের সমস্যা। না, মিডিয়ার মেয়েরা যদি মিডিয়ার ছেলেদেরকে বিয়ে মিডিয়ার করতে না মানুষকে কেন চাও, মিডিয়ার মানুষকে বিয়ে করতে হবে? আচ্ছা এখন তাহলে একটা সমানে সমান নায়ককে থাকতো। কত মেয়ে পছন্দ করে, তারা কি একটা সুযোগ পাইতে পারে না? ওকে, সো তুমি তাদেরকে সাজেস্ট করছো ফ্যান থেকে বিয়ে করার জন্য। হোয়াট অ্যাবাউট ডিরেক্টরস? নো, নো, নেভার। কেন? ডিরেক্টরকে আমি কেন বিয়ে করব? কেন, মানে কি অযোগ্যতা আছে তাদের? অযোগ্যতা না, মানে কি বলবো এটাকে, ডিরেক্টর ইজ এ ডিরেক্টর। আর্টিস্ট কেন ডিরেক্টরকে বিয়ে করবে? করা যাবে না। ইফ আর্টিস্ট ডিরেক্টরকে বিয়ে করে, ওখানে কোনো স্বার্থ আছে আর সামথিং। ওকে, আচ্ছা হ্যাঁ, তারপরে তো ডিরেক্টরকে বিয়ে করলে যদি ডিরেক্টরের সাথে সামহাও কোনো প্রবলেম হয়, পরবর্তীতে কাজেও তো প্রবলেম হয় নাকি? হ্যাঁ, আর অলসো মানে ধরো আমি একটা পাবলিক ফিগার, যদি একটা ডিরেক্টরকে বিয়ে করি, এটা নিয়ে অনেক জানাজানি, অনেক লেখালেখি, হুম। কেন এই ডিরেক্টরকে এই অভিনেত্রী বিয়ে করলো। কিন্তু মেহজাবিনের হাজবেন্ডও তো একজন ডিরেক্টর। হ্যাঁ, বাট তারা তো দেখা যায় তখন যখন তাদের ফেম ছিল না ওরকম, তখন থেকেই তারা নিজেদেরকে একসাথে রেখেছে and এতগুলো বছর ধরে একসাথে চলে আসছে। তো এইরকম কমিটেড রিলেশনশিপে তো মানে সবাই থাকতে চায় না, বা সবাই থাকতে পারেও না। ওকে, সো তোমার মানে তুমি ডিরেক্টরকেও করবে না। তোমাকে যদি তিনটা অপশন দিই, এক হচ্ছে ইঞ্জিনিয়ার, ডাক্তার, অথবা একজন বিজনেসম্যান, কাকে চুজ করবা? বিজনেসম্যান। ডাক্তার বা ইঞ্জিনিয়ার না কেন? ডাক্তার না, বিকজ ডাক্তার ছেলে আমাকে বেশি টাইম দিতে পারবে না। আচ্ছা, সারাক্ষণ তার পেশেন্টস থাকবে, হসপিটাল থাকবে, সো কখন সে বাসায় আসবে তার সাথে আমার কথা হবে, কমিউনিকেশন অনেক বড় একটা গ্যাপ হয়ে যায়। সো বিজনেসম্যান বেশি প্রেফারেবল আমার কাছে। বিজনেসম্যান কেন বিয়ের জন্য সেরা? বিয়ের জন্য সেরা না, এটা তো যার যার পয়েন্ট অফ ভিউ থেকে। আচ্ছা, তোমার কাছে কেন মনে হয় বিজনেসম্যানই জামাই হিসেবে ভালো হবে? বিজনেসম্যান দেখা যায় কি, একটা বিজনেসম্যানের একটা বিজনেসও থাকতে পারে, অনেকগুলো বিজনেসও থাকতে পারে। সো ধরো তার বিজনেসে হেল্প করার জন্য তার অনেক ট্রাস্টেড হ্যান্ডস আছে। আচ্ছা, তো তাকে যদি আমি বলি যে আজকে যাওয়ার দরকার নেই বিজনেসে বা প্রতিষ্ঠানে আজকে যাওয়ার দরকার নেই, সো সে যাবে না, থাকবে, আমরা একসাথে খুব মজা করব। আচ্ছা, তার মেয়েরা কি সময় পছন্দ করে হ্যাঁ। নাকি টাকা? মেয়েরা সময় বেশি পছন্দ করে। টাকাও তো পছন্দ করে। সময় তারপর টাকা। ওকে, সো ধরো সময় টাকা সবই আছে, তোমার বিজনেসম্যান একদম পারফেক্ট লয়াল একটা ছেলে পাইলা, কিন্তু একটু টাক আছে, রিজেক্টেড কেন? টাক ছেলে পছন্দ না। আচ্ছা, যদি ভুঁড়ি থাকে? তাও না। ভুঁড়িও বাদ। ওকে, সো কেমন হতে হবে, কেমন দেখতে হতে হবে? একটু স্মার্ট, গুড লুকিং, লম্বা। ফাহাদের মতো, ফাহাদের ক্যারেক্টারের মতো? ফাহাদের ক্যারেক্টারের মতো হলে হবে না, দেখতে ফাহাদের মতো হলে হবে। মানে ইরফান সাজ্জাদের মতো হলে হবে? হ্যাঁ, হবে। আচ্ছা, তাহলে মীরা কি আসলেই তাহলে ফাহাদকে বিয়ে করতে চায়? না, আমি বলছি যে মানে ইরফান সাজ্জাদের মতো দেখতে গুড লুকিং হলে ওকে। আচ্ছা, তাহলে আমি একটু ক্যাপশন বানাই। না, এই ক্যাপশন মীরা ক্যারেক্টারে অভিনয় করা স্নেহা ইরফান সাজ্জাদের মতো ছেলে পেলে বিয়ে করবে? না, হয়েছে তো কি বলেছো তুমি বলো? নেহা বিয়ে করবে একজন বিজনেসম্যানকে, হ্যাঁ, যার দেখতে এভারেজ লুকিং হতে হবে। ইরফান সাজ্জাদের মতো দেখতে হলে কোনো সমস্যা নেই। ওইটাই তো বললাম। আচ্ছা, আমি জানি যে তুমি খুব শপিং করতে পছন্দ করো এবং টাকা পয়সা ওখানেই বেশি খরচ করো, এবং তুমি শপিং করলেও অনেক জাঁকজমক কিছু পছন্দ করো না, একটু সিম্পলের মধ্যে। মানে তোমার স্টাইলটাকে তুমি কিভাবে ডিফাইন করবা? আমার স্টাইলটাকে যদি ডিফাইন করতে চাই, আমি খুবই সিম্পল থাকতে পছন্দ করি, অ্যান্ড আমার ব্র্যান্ডস পছন্দ না। ফার্স্ট অফ অল, যে ব্র্যান্ডসের কাপড় চোপড় পরতে হবে এরকম কোনো মানে নেই যে আমি অমুক ব্র্যান্ডসই পরি, শুধু অমুক ব্র্যান্ডসই পরি, এমন কিছু না। আমি ভ্যান প্লাজা থেকে শপিং করি, রাস্তার পাশে যে কোনো ফুটের থেকে শপিং করি, আচ্ছা, বা আমরা রাস্তায় যে দোকানগুলো দেখি ওখান থেকে শপিং করা হয়। সো আমার কাছে মনে হয় ক্যারি করতে পারলে তুমি কোথাকার জামা পরেছো, কোন ব্র্যান্ডের পরেছো, এটা কোনো ম্যাটার করে না, কারণ তোমার পিছনে কেউ কলার দেখে দেখতে আসবে না যে তুমি ব্র্যান্ড পরেছো কিনা। এই মেয়ে, তুমি কি বলতে চাও যে ভ্যান প্লাজার পেছনের কলারে ব্র্যান্ডের নাম লেখা থাকে না? থাকে তো, সবচেয়ে বড় বড় ব্র্যান্ডের নাম লেখা থাকে ওখানে, তাই না? সো তুমি কোন এলাকার ভ্যান প্লাজা থেকে শপিং খিলগাঁও,
মতিঝিল আইডিয়াল, তালতলা? ও, খিলগাঁও Hi-Fi। তালতলা, মতিঝিল আইডিয়াল, আচ্ছা, তারপর উত্তরা ভ্যান প্লাজা। উত্তরা ওই যে মাস্কট প্লাজার ওখানে? দারুন দারুন। কোনটা তোমার কাছে, কোন ভ্যান প্লাজাটা বেশি ভালো ভালো ড্রেস পাওয়া যায় মনে হয়? আমার কাছে খিলগাঁওতে আগে খুব ভালো ভালো ড্রেস পাইতাম, তারপর আইডিয়ালে তো মানে আইডিয়ালের কথা কি বলবো, ওইখানে তো মানে মানে প্রো লেভেলের জিনিস পাওয়া যায় মাঝখানে। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা, এত সুন্দর সুন্দর ব্যাগস পাওয়া যায়, লাইক তুমি এগুলো ব্র্যান্ডেও পাবা না। ও। এত সুন্দর ব্যাগ, এত সুন্দর শোপিস, তারপর স্যান্ডেল। রেঞ্জ কেমন থাকে টাকার? রেঞ্জ এভারেজ, মানে তোমার বাজেটের মধ্যে। ওকে, সো এগুলাই তো। মানে সর্বনিম্ন কত টাকার মধ্যে আইডিয়াল স্কুলের সামনে আমরা ব্যাগ পাইতে পারি? সর্বনিম্ন 300-400। 300-400। এখন দেখছো যে এই যে আমরা যে যারা কিছু কিছু মানুষ স্বীকার করছি যারা ভ্যান প্লাজা থেকে পড়ি, এগুলো শুনে কিন্তু ভ্যান মামারা টাকা বাড়ায় দিচ্ছে, তাই না? এখন গেলে যেটা দাম তার চেয়ে আরো এক্সট্রা। আমি আগে গেঞ্জিগুলা কিনতাম তোমার হচ্ছে 200-250 বা 100 টাকা দিয়েও কিনছি, এখন বলে যে 400 টাকার নিচে দিব না আপা, এরকম বলে। তো হোয়াট অ্যাবাউট ইউ? তুমি আজকে যেটা পরেছো এটা তো ভ্যান প্লাজা থেকে? হ্যাঁ, এটাও ভ্যান প্লাজা। এটা আমি মনে হয় তুমি না বললাম বিশ্বাসই করতাম না, জানো। এটা কোন এলাকার ভ্যান প্লাজা থেকে? এটা উত্তরের ভ্যান প্লাজা ও, থেকে। খুব সুন্দর। আমরা কি একটু জানতে পারি যে কেমন রেঞ্জের মধ্যে কিনেছো? এটা মাত্র মানে 100 থেকে 200 টাকার মধ্যে। সিরিয়াসলি? হ্যাঁ, আমি 3টা একসাথে কিনেছি 400 টাকা দিয়ে। ও, ও মাই গড, তিনটাই কি এরকম সুন্দর? হ্যাঁ, ও অসাধারণ। তুমি কি প্যান্টও কেনো ভ্যান প্লাজা থেকে? সবকিছু। কেমন রেঞ্জের মধ্যে কেন? এখন তো প্যান্টগুলোর দাম বাড়াইছে 100 টাকা করে, মানে 400 টাকা করে। আম্মু মনে হয় 500-600 টাকা করে কিনে। ও, তোমাকে ঠকায় দেয় তাহলে? আমাকে না, আম্মুকে। আচ্ছা, সো তাহলে মোটামুটি এই যে ভ্যান প্লাজা থেকে কেনা, এটা তো আমি কোনো খারাপ কিছু দেখছি না। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যারা কাজ করি মিডিয়াতে তাদের হয়তো বা অনেক ধরনের রেগুলার কস্টিউম লাগে। হ্যাঁ, হ্যাঁ। সো দেখা যায় আমরা যদি ধরো তুমি শো করো, প্রতিদিন তো তোমার শোতে নিউ নিউ ড্রেস পরতে হয়। সো তুমি যদি একটা শোতে 5000 টাকা দামের ড্রেস পরো, তোমার মাসে তো যা ইনকাম হবে তার চেয়ে চলেই যাবে বেশি। আচ্ছা, তোমাকে একটা গোপন কথা বলি, আমি ভ্যান প্লাজার আশেপাশে এরকম অনেক নায়িকাকে দেখেছি কিনতে, বাট তারা না, আবার দেখি তারা ইন্টারভিউতে গিয়ে বলে আমি 10 লাখ টাকার ড্রেস পরেছি, আমি 1 লাখ টাকার ড্রেস পরেছি, এই কার্ডের দুলটা এত টাকা। কিন্তু আমি তাকেও দেখেছি মাস্ক পরে ভ্যান প্লাজায় শপিং করতে। হ্যাঁ, আমি জানি না স্বীকার করে না কেন জানি, স্বীকার করতে চায় না। আবার স্বীকার করলেও যে সমস্যা আছে, মামারা দাম বাড়ায় ফেলে। যখন দেখবে যে নায়িকারা আমাদের ভ্যান প্লাজা পরে, তখন তো আরো এক্সট্রা দাম চাবে। ওকে ওকে, মনে হয় এজন্যই স্বীকার করে। আমারও সেটাই মনে হয়। যাই হোক, এই ব্যাপারগুলো তো শুনলাম। একটু জানতে চাই যে তুমি একদম কোলে কাখে যে সুন্দর ব্যাগটা রেখেছো, এই ব্যাগটার মধ্যে কি এমন অমূল্য সম্পদ আছে যে তুমি এরকম সামনে রেখেছো? আমি সবকিছুই সামলে রাখি আমার জিনিসপত্র। আচ্ছা, সো এটার মধ্যে কি আছে? এই মেকআপ ব্যাগটা আছে। কিন্তু খুবই সুন্দর। ব্যাগটা মনে হচ্ছে তুমি কোনো পাহাড়ি জায়গা থেকে কিনেছো। না, পাহাড়ি জায়গা থেকে, বাংলাদেশ থেকে কিনেছি, আম্মু কিনে দিয়েছে। পাহাড় তো বাংলাদেশেও আছে। ও, ঢাকা শহর থেকে কিনেছি। ও, সেটা বলো। ওকে, তো কি আছে এখানে? মেকআপ, লিপস্টিক আছে, হুম 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 তারপর কম্প্যাক্ট, হুম একটা লিপ লাইনার, হুম তারপর বিউটি ব্লেন্ডার, হুম চাবি বাসার, হুম আর ফোন। এইটুকু জিনিস? ওকে, তো তুমি যে চশমাটা পরে আছো এটা কি কোনো পাওয়ার টাওয়ার আছে? না, পাওয়ার নেই, এটা এমনি এটা স্টাইল? বড় সাজার জন্য। ওকে, তোমাকে সবাই ছোট বলে? অনেক ছোট বলে, মানে কেউ মানতেই চায় না আমাকে। কি বলে, কোন স্কুলে পড়ো আম্মু? বলে কিসে পড়ো তুমি আম্মু? আচ্ছা, তোমার জীবনে সবচেয়ে বড় কষ্ট এই মুহূর্তে যদি বলি সেটা কি? এই মুহূর্তে আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট, আমি দেশের বাইরে যেতে চাচ্ছি ট্যুর দিতে, কিন্তু পারতেছি না। কেন, তোমাকে কেউ নিচ্ছে না? কেউ নিচ্ছে না, কে নিবে? মানে আমি একাই যেতে চাচ্ছি, আমার পাসপোর্ট নাই। বানাও। হ্যাঁ, বানাবো ইনশাআল্লাহ। ওকে, তুমি কি সিনেমার অফার পেয়েছো? পেয়েছি। আমরা জানতে পারি কোথা থেকে, বা কি, বা রিজেক্ট করেছো কিনা, অ্যাকসেপ্ট করেছো কিনা? সিনেমা করিনি বিকজ অফ আমার মনে হচ্ছে আমার অ্যাক্টিং তো এখনো প্রপারলি, মানে শিখার তো অনেক কিছুই বাকি আছে। এখনই যদি সিনেমা করে ফেলি তাহলে তো আর হইলো না। ছোট পর্দায় কাজ করছি, শিখি, অনেক কিছু শেখার আছে, তারপর সিনেমা যাব, এভাবেই বলি। অফারটা কি মানে কোন হিরোর পক্ষ থেকে বা ডিরেক্টর? একটা প্রোডাকশন হাউসের পক্ষ থেকে ছিল, প্রোডিউসার কল ছিল, একটু মানে স্ক্রিন টেস্ট দিতে যেতে হবে। নায়ক কি শাকিব খান? না, শাকিব খান না। নায়ক নিউকামার, আমরা দুইজনই নিউকামার ছিল। স্টোরিটা সুন্দর ছিল, মানে আগেকার দিনে ববিতা আপুদের যেরকম স্টোরি, ওরকম একটা স্টোরি ছিল। বাট আমি তো এখনো প্রিপেয়ার না, এই জন্য আমি আর অডিশনে যাইনি। তুমি যেমন শিশু শিল্পী থেকে উঠেছো, তেমন কিন্তু পূজা চেরি, দিঘি, তারাও কিন্তু শিশু শিল্পী থেকে উঠেছে, বা এখন বলা যায় যে নাম করা নায়িকা। সো হোয়াট অ্যাবাউট ইউ? তোমার কি মনে হয় যে ভবিষ্যতে কি তুমিও পূজা চেরি বা দিঘিকে ছাপিয়ে যাবে?
আমি নায়িকা হব কিনা নট শিওর, বাট আমি অভিনেত্রী হতে চাই, একজন ভালো অভিনেত্রী যে দর্শকদের মনে থাকবে, যেরকম এই যে মীরা ক্যারেক্টারটা দর্শকদের মনে অনেক দিন থাকবে, তো এইরকম কিছু কাজ করে মিডিয়ার মানে সবার মনে থাকতে চাই। আচ্ছা আচ্ছা, আর সেক্ষেত্রে এটা একটা কমন প্রশ্ন সবাই করে, তাই আমাকেও করতে হচ্ছে, সেটা হচ্ছে শাকিব খানের সাথে কোনো সিনেমা করবে কিনা, বা এর আগে কোনো শিশু শিল্পী হিসেবে কাজ করেছো কিনা? না, এর আগে সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করিনি। সাকিব খানের সাথে করব কিনা সেটা মানে ভবিষ্যতে কি হবে এটা তো অ্যাকচুয়ালি বলা যায় না, মিডিয়াতে থাকবো কিনা সেটাও একটা প্রশ্ন। মিডিয়াতে থাকবে না? হয়তো নাও থাকতে পারি বা থাকতেও পারি। মানে এরকম চিন্তা ভাবনা কেন? মানে জামাই যদি বলে আই মীরা না সরি আই স্নেহা তুমি কিন্তু কাজ করতে পারবে না, তাহলে চলে এরকম আসবা জামাই আমি বেসিক্যালি নাকি লুবাবার মতো? এরকম জামাই বিয়ে করব না। আচ্ছা। ফার্স্ট অফ অল জামাই হতে হবে সাপোর্টিভ, যে বলবে যে তুমি করো আমি তোমার সাথে সব সময় আছি। So, এরকম জামাই না হলে তো সমস্যা। আচ্ছা, তাহলে তুমি মানে মিডিয়া ছাড়া চিন্তা আসছে কোথা থেকে? এখন পড়াশোনা যেহেতু করছি, অন্য বিজনেসেরও প্ল্যান থাকতে পারে, সো বিজনেস করলে তো অবভিয়াসলি মিডিয়াতে থাকবো না। আচ্ছা। আর যদি বিজনেস না করি অবভিয়াসলি থাকবো মিডিয়াতে। তুমি সবচেয়ে বেশি হ্যাপিনেস মানে হ্যাপি কবে হয়েছিলে? সবচেয়ে বেশি হ্যাপি কবে হয়েছিলাম জানি না। জানো না? আচ্ছা, এই মুহূর্তে তোমাকে যেহেতু অনেকে বলে যে নাজনীন নিহার মতো লাগে, সো এই মুহূর্তে যদি নিহা আপুর একটা অভিনয় তোমাকে করতে বলি, অভিনয় না মানে নিহা আপু কিভাবে কথা বলে কি করে, সো এটা যদি দেখতে চাই তাহলে কিভাবে দেখাবে? নিহা আপু খুবই সিম্পলি কথা বলে। তুমি একটু নিহা আপুর মতো কথা বলে দেখাও না, মিমিক্রি করে একটু বলো না। ধরেন আমি নিহা আপু, হ্যাঁ, তুমি স্নেহা। হুম। এই স্নেহা কেমন আছো, আন্টি ভালো আছেন, আসসালামু আলাইকুম, এইভাবেই কথা বলে। আচ্ছা, আপু। তোমার কাছে কান্না করার অভিনয় নাকি আনন্দ মানে হাসির অভিনয় কোনটা বেশি ভালো লাগে? কান্না করার। কান্না? চট করে একটু কান্না করে দেখাও। এখন তো হাসতেছি। আচ্ছা, তোমাকে বিয়ে করতে এসে তোমার শাশুড়ি যদি বলে মা একটু হেঁটে দেখাও তো, মা দেখি তোমার হাতটা, একটু চুল দেখাও তো, তাহলে কি তোমার রিপ্লাই কি থাকবে? রিপ্লাই কি থাকবে? আমি থাকবোই না তাদের সামনে, আমি উঠে আমার রুমে চলে যাব। ওকে। আচ্ছা, এটা করার রিজন কি? মানে চুল দেখার, হাত দেখার, হেঁটে দেখানোর, মানে এটার কালচারটা কি অ্যাকচুয়ালি? তোমার কাছে এটা ভালো লাগে নাকি খারাপ লাগে, কোনটা? মানে মনে হয় না এটা একটা মেয়েকে একটু মানে কি বলে ডিসরেসপেক্ট করা হয় সবার সামনে? তোমার কি মনে হয়? আমারটা আমি একদিন বলবো হয়তো পডকাস্টে। না, এখনই বলো। এখনই বলবো? একটু তো মনে হয় একটু কেমন যেন গায়ে লাগে, যায় না? হ্যাঁ, এরকম। সো তোমার হোয়াট অ্যাবাউট ইউ? সেম, যে একটু ডিসরেসপেক্টিং। ওকে, কোন নায়কের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছিলে? না। পেয়েছো নাকি বলবে? ওকে, ডিরেক্টর? না, ডিরেক্টর পাও নাই? ডিরেক্টর কাছে পেয়েছি। হ্যাঁ, পেয়েছো। কতজন ডিরেক্টর তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে? এত গুণই নেই, 10-12 জন? একটু কম হবে। ওকে, তুমি যদি একটা ইমোজি হতে তাহলে কোন ইমোজিটা হতে? এটা দেখাইতে হবে। একটা মুরগির ইমোজি আছে মেসেঞ্জারে, হলুদ কালার ছোট, এরকম ওইটা। ওইটা কেন? ওইটা অনেক কিউট, আমি কেন জানি ভালো লাগে ওই ইমোজিটা অনেক। আচ্ছা আচ্ছা, তোমার হোয়াটসঅ্যাপ যদি মেসেজ লিক হয় তাহলে কোন জিনিসটা ভাইরাল হয়ে যাবে? কিছু ভাইরাল হবে না, আমি হোয়াটসঅ্যাপে শুধু কাজের ব্যাপারে কথা বলি। কি কাজের ব্যাপারে কথা বলো? মানে আমার যে মানে এর শুটিং এর কাজ বা ডেট, কবে কোথায় ডেট দেওয়া, বা কেউ পিআর স্পন্সর করতে চাইলে এইগুলো ব্যাপারে কথা বলি, তো কিছুই লিখার মতো না। আচ্ছা, এখন তোমাকে আমি কিছু কথা বলবো, মানে কিছু শব্দ বলবো, তোমার ওটা শুনে তোমার সাথে মিলানো একটা ঘটনা বলবা। মানে ধরো আমি বললাম যে সমৃদ্ধির সাথে তোমার একদিন দেখা হয়েছিল, এরকম টাইপের। হ্যাঁ, তো শুরু করি। কলা। কলা? কলা খেতে ভাল লাগে না। লাগে না? না। মুড়ি। মুড়ি মাখা আমার অনেক পছন্দ। এসি। এসি তো গরমকালে মানে আমার বন্ধু। ওকে, সিএনজি। সিএনজি পাখির বাসা। পাখির বাসা? আচ্ছা, এক্স বয়ফ্রেন্ড আমার বান্ধবীদের অনেক আছে। তোমার নাই? না, মানে বুঝলাম না। আসলেই নাই। তোমার জীবনে প্রেম হয় নাই? আচ্ছা, মানে বান্ধবীদের হয়েছে, তো তুমি কি হেল্প করেছো বান্ধবীদেরকে? এটা কি তুমি মানে কষ্ট পাও নাকি তোমার লাকটা খারাপ নাকি ঠিকই আছো, কোনটা কি? ঠিকই আছি।
ঠিক আমার বান্ধবীদের এক্স বয়ফ্রেন্ড আছে, তো এটা দেখে আমি তো ঠিকই থাকবো না। তাহলে কি তোমার আমি তো প্রেজেন্ট চাই না আমার কোনো এক্স বয়ফ্রেন্ড থাকুক, আমি একজনের প্রতি লয়াল থাকতে চাই। তোমার কি প্রেজেন্ট আছে? কেউই নাই, কেউ নাই। ফিউচার আছে, কোথায় আছে তা জানি না। আচ্ছা ওকে, সো এক্সট্রা গার্লফ্রেন্ড। এক্সট্রা গার্লফ্রেন্ড এটা আবার কি? সাইড চিক্স। সাইড চিক্স, সাইড চিক্স না, ভালো না, সাইড চিক্স ভালো না। ফুচকা। ফুচকা আমার প্রিয় খাবার। ওকে, এই তুমি দেখেছো কালকের নিউজটা? কি বলবো? কি? একটা নিউজ দেখলাম কালকে, যে সবাই আমাকে পাঠাচ্ছিল, আমি ফুচকা পছন্দ করি তো, ফুচকার মধ্যে নাকি পশু পাখির যে মলমূত্রের জীবাণু সেটা পাওয়া গেছে আসলে রাজধানীর এই যে রাস্তার ফুচকার মধ্যে। হ্যাঁ, এটা শুনে তোমার অনুভূতি কি? ইটস ওকে, তাও মজাই তো লাগে খাই। সিরিয়াসলি? মানে এটা কি আসলে সত্যি নাকি কয়েকটাতে পাওয়া গেছে? একদম আমি মেইন স্ট্রিমের নিউজ দেখছি, মানে রাস্তার পাশে কিছু ফুচকা নিয়ে পরীক্ষা করেছে, তারপর এটার মধ্যে প্রাণীর মলমূত্রের জীবাণু পেয়েছে। আচ্ছা, ফুচকা আমি এখন খাওয়া অনেক কমে দিছি যেহেতু জিম করি, সো মাঝে মাঝে খাইতাম, এখন এটা শুনে তো আর খাইতে ইচ্ছে করতেছে না। খাইতেছ, কিন্তু তুমি কি স্যাড হইছো ব্যাপারটা নিয়ে? স্যাড তো, তারপরেও কি ভালো? কিন্তু ভালো ধরো যারা অনেক মানে হাইজিন মেনটেন করে ফুচকা বানায়, পশ রেস্টুরেন্টের ফুচকা, ওগুলো কিন্তু মজা লাগে না আসলে। মানে এই এতদিন কেমন পরে জানি। একটা সত্যি কথা বলছো, বিশ্বাস করো বইন, এত দামি দামি ফুচকা হ্যাঁ। খাইছি, একটাও মজা লাগে না। একটু মজা লাগে, রাস্তাটা মজা রাস্তার লাগে। পাশে ওই যে ছোট ছোট হ্যাঁ, ফুচকা আছে না, ওই যে হ্যাঁ। মামা চুলকাইতে চুলকাইতে বানায়, ওইটাই ভালো লাগে। এটা কেন? আল্লাহ জানে কেন এটা লবণ টবণ সবকিছু প্রপার হয় ওটার প্রপার মধ্যে। থাকে, আর রেস্টুরেন্টে গুলো লবণ কম, টক কম, মিষ্টি হ্যাঁ, কেমন জানি। কেমন জানি মিষ্টি, মজাও লাগে না, ফুচকা মুখে ওদানও থাকে। হ্যাঁ রাইট রাইট। আচ্ছা কেন, তুমি কি এটার কোনো মানে সমাধান পাইছো? এটার কারণটা কি? এখন কি মনে দেখো হয় তোমার? ফুচকালাম আমরা যে ফুচকা বানায় আসতেছে ছোটবেলা থেকে, রেস্টুরেন্ট আলার ওরা তো হচ্ছে গিয়ে চাইনিজ খাবার বানায় বা বিভিন্ন ডিশেস বানায়, তো ফুচকাটা আমার মনে হয় কি ওদের হাতে ওই ম্যাজিকটা নাই। হ্যাঁ, আর রাস্তার ফুচকালাম আমার কাছে কোনো একটা মশলা আছে যে হ্যাঁ, মশলাটা ওদের কাছে নাই। হ্যাঁ। এই মশলাটা কি হইতে পারে সেটা ফুচকালাম আমাকে একদিন ইন্টারভিউ করবো, আমি জানতে চাবো। আচ্ছা এরপরে আমি ডিসিশন নিয়েছি, এই ঘটনার পরেও আমি ফুচকা খাবো, হোয়াট এভার ইউ। মেয়েদেরকে কোনোভাবে থামানো যাবে না। আমি তো একটা জিনিস ডিসাইড করে রাখছি, আমার বিয়ের যতগুলো প্রোগ্রাম হবে ওখানে মাস্ট একটা রাস্তার ফুচকালাম আমার থাকবে, ও সবাই যেন মন মন ভরে ফুচকা খাইতে পারে। আমার ভাই তুমি আমাকে দাওয়াত দিলে একটু হাতটা ধুইতে বললো ঠিক আছে। মামাকে। এই মামারা কিন্তু আসলে হাত ধোয় না জানো, আমি দেখছি টাকা টুকা হাতায় আবার ওটা দিয়ে মাখাইতে থাকে। না, এখন অনেকে আবার চামিচ দিয়ে মাখায়, কই আমি দেখলাম না তো। আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, যাক ভালো কথা। কোথাকার ফুচকা সবচেয়ে বেশি ভালো লাগে? কোথাকার ফুচকা বিভিন্ন র্যান্ডম জায়গা, খিলগাঁও জায়গা। তালতলার পিছে একটা আছে। Okay. আমার বেসিক্যালি বোম্বাই দিয়ে ফুচকা খেতে অনেক ভালো লাগে, বোম্বাইয়ের স্মেল। ইভেন ওই যে আমি আবার করি কি, মামা ওই যে জিরার গুঁড়োটা বাড়ায় দাও, হ্যাঁ, জিরার গুঁড়ো বাড়ায় দিলে মজা লাগে না? স্মেলটা আসে। হ্যাঁ, এবং হচ্ছে তোমার ইয়াও ভালো লাগে, তোমার ওই যে টক, তুমি কি ঝাল টক নাও? ঝালটক আমিও ঝাল টক নেই, একটু বেশি করে জিরা গুঁড়ো আর ওই যে মরিচের মাখাটা মরিচের একটু বেশি ফ্লেক্সটা। করে, হ্যাঁ ফ্লেক্সটা বেশি করে দিয়ে অনেক মজা। তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করে আমরা চলো খাইতে ফুচকা যাবো। খাইতে যাই। যত কিছুই থাকুক মলমূত্র, আমরা ওইটাই খাবো। আচ্ছা এনিওয়েজ দুষ্টুমি করছিলাম, তবে রাস্তার ফুচকা খাওয়া ভালো না, তোমরা কেউ না। বেশি বেশি খাওয়া ভালো না, সপ্তাহে একদিন খাওয়াই আরে যায়। না, একদমই ভালো না, ময়লা জিনিস না এগুলো, আমরা তো বলতে পারি না গণমাধ্যমে, পরে তোমাকে বলবো না অফেয়ারে। এনিওয়েজ অভিশাপ অভিশাপ কাকে দিবা? কাকে দিব? কাউকে দিব না, না দিব দিব দাঁড়ো। দিব দিব অভিশাপ দিব অসৎ লোকজনদেরকে। একজনকে দিতে হবে তোমার? না, সবাইকে দিই, একজনকে কেন? কোন একটা পার্টিকুলার ইয়েকে দাও, পেশার মানুষকে দাও। আমার লাইফে অভিশাপ দেওয়ার মতো কেউ নাই। পেশার মানুষকে দিতে পারো, কোনো পেশা বা কোনো পেশার মানুষকে কেন অভিশাপ দেবো? যারা অসৎ খারাপ কাজ করে ওদেরকে অভিশাপ দেব। গরম, গরম অনেক গরম পড়ছে। এসি। ও এসি AC তো তো বলেছো, বলছো। এসি বলেছো। আইফোন, আইফোন অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস ছবি তোলার জন্য। ওকে। আমাকে একটু বলো তো জেরিটা কে? আমি ওরে এটা কি তোমার রিয়েল লাইফ? না, আমি ছোটবেলা থেকে টম এন্ড জেরির অনেক বড় ফ্যান, সো Okay. জেরি ক্যারেক্টারটা আমার মনে যে আমি মনে হয় জেরি। তোমার টম কে? টম পাইতেছি না, এটা সমস্যা। আচ্ছা টম সার্চিং। হ্যাঁ, টম স্যার। আচ্ছা ফ্যানে থেকেও তো অ্যাপ্লাই করতে পারবে তাই না টম? ওকে ওকে। কস্টিউম ডিজাইনের সাথে একটা সমস্যায় জড়িয়েছিল সম্ভবত গত বছর আমরা দেখেছি, মানে কোনো অপ্রীতিকর ঘটনা কি আসলে তোমার সাথে হয়েছিল? আমার মনে হয় তোমার সাথে ঘটা ওটাই সবচেয়ে জঘন্য জঘন্য ঘটনা। আমরা কি জানতে পারি, মানে নাম উল্লেখ করো না,
আমরা শুধু জানতে চাই যে তোমার সাথে কি হয়েছিল অপ্রীতিকর ঘটনা। অপ্রীতিকর ঘটনা আমি তো ফেসবুকে পুরো ডিটেলসেই পোস্ট করেছি, তাও বলি। আমরা এত বছর ধরে অ্যাকচুয়ালি কাজ করে আসছি টিভিসি ওবিসিতে, কস্টিউম ডিজাইনার থাকি, ইটস ভেরি নর্মাল। তো ওই দিন একটা মেবি কোনো একটা খেলার কোনো একটা টিভিসি ছিল, তো ওখানে আমার রোলটা ছিল আমি স্কুটি চালাচ্ছি এরকম একজন ওয়ামেন অফিস গোয়িং। তো শুটিং সেটে যাই আমি সকাল 6টার দিকে। তো যাওয়ার পর ওখানে আমরা খুবই মানে খেলাঘর নামে একটা জগন্নাথ, ওইটা হল বেসিক্যালি ছেলেদের থাকার জন্য, জগন্নাথের একটা পার্ট যে ওখানে স্টুডেন্টরা থাকে। তো ওখানে শুটিংটা হচ্ছিল। ওখানে যাওয়ার পর কস্টিউম আর মেকআপ একটা রুমে ছিল, এরকমই একটা রুম, আর প্রচণ্ড গরম ছিল। সো ওখানে যাওয়ার পর আমি জাস্ট ঘুম চোখে আই মাস্কটা খুলে ওখানে যে বসছি, তো কস্টিউম ডিজাইনার এসে বলতেছে আপনারা কারা, এখান থেকে উঠে যান। তো মেকআপ রুমে নর্মালি তো আর্টিস্টই বসে, রাইট? আর্টিস্ট বসবে, আর্টিস্ট রেস্ট করবে, এটাই তো নর্মাল মেকআপ রুমে। তো আমি বললাম কেন উঠে যাব? বলে এটা কস্টিউম রুম, এখানে বসা যাবে না। আমি বললাম ওকে, আমি কথা বললাম ওখানে বসেই রয়েছি। তো উনি চিল্লায় বলতেছে যে এসব কে আলতু ফালতু মানুষজন, এদেরকে বের করো প্রোডাকশন। তখন আমার মাথাটা গরম হয়েছে যে এখানে আলতু ফালতু আর্টিস্ট মানে কি? ভাই আমি মেইন প্রোটাগনিস্ট। আচ্ছা ওকে, আমি যদি মেইন প্রোটাগনিস্ট নাও হই, আমি যদি ফোর্থ গ্রাউন্ডের আর্টিস্ট হই, তাহলে তুমি তো আমার সাথে এরকম বিহেভিয়ার করতে পারো না। ইউ আর কস্টিউম ডিজাইনার, তোমাকে আনা হয়েছে আমার কস্টিউম ফিক্স করার জন্য, আর আমি এখানে আর্টিস্ট আছি দেখেই তুমি কস্টিউম ডিজাইনার আসছো, রাইট? দুইজনের কাজ কিন্তু দুইজনের সাথে কমিউনিকেটিভ। সো এরকম বলার পর এক্সকিউজ মি, আপনি এইভাবে কাকে বলতেছেন যে প্রোডাকশন এসে আলতু ফালতু লোকজনকে, মানে উনি আরও স্ল্যাং ইউজ করে বলছে, আমি এগুলো এখানে বলতে পারতেছি না। তো বলার পর আমি ডিসাইড করছি যে ওকে, কস্টিউম ডিজাইনার যেহেতু এত বড় স্পর্ধা এইভাবে কথা বলতেছে একটা আর্টিস্টের সাথে, মানে ন্যূনতম রেসপেক্টটুকুও নাই আপু, ট্রাস্ট মি। মানে যেখানে রেসপেক্ট নেই ওখানে তো তুমি অবভিয়াসলি থাকবা না। তো আমি ডিসাইড করেছি এখানে যেহেতু ডিসরেসপেক্টেড হয়েছে, আমি কাজ করবো না, আমি চলে যাব। সো কাস্টিং ডিরেক্টর যখন শুনতে পারে যে আমি চলে যাচ্ছি, তারা আমাকে আটকায়। আমি অলরেডি ওই হাউস থেকে আমার ব্যাগ ট্যাগ রেখে আমি বের হয়ে গেছি যে আমার কস্টিউম আমার দরকার নেই, আমি জাস্ট বাসায় যাবো এখন। তো বের হয়ে গেছি, ওখানে পাশে একটা হসপিটাল ছিল, ওখানে আমাকে ওই পর্যন্ত যাওয়ার পর আমাকে আটকাইছে কাস্টিং ডিরেক্টরের লোকজন যে আপু ভুল হয়ে গেছে, আপনি হচ্ছে গিয়ে মাইন্ড করেন না, উনি এরকমই। আমি বলছি উনি এরকম হলে তো হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি আর্টিস্টদের সাথে এরকম করে বেড়ায়। ধরেন আমাদের এই যে যারা আর্টিস্ট আছে বা ফোর্থ গ্রাউন্ডের যারা আর্টিস্ট আছে, তারা আমাকে নিজে এসে বলেছে যে আপু উনি এরকম করে, কিন্তু আমরা বলতে পারি না, আমাদের কাজ চলে যাবে এই ভয়। সো আমার তো ওই ভয়টা নাই। শেষে কি হয়েছিল? উনি কি আপনাকে নিয়ে পোস্ট করেছে? আমি এখানে বসে আছি, এটা কস্টিউম রুম, উনি বাইরে থেকে আমার একটা ছবি তুলে গ্রুপে পোস্ট করেছে। ওহো। দেন আমি ওনাকে নিয়ে পোস্ট করেছি যে এটা কোন ধরনের ম্যানার্স, এরা কোন জায়গার কস্টিউম ডিজাইনার। বুঝতে পেরেছি, মানে খুবই অপ্রীতিকর একটা ঘটনা আপনার সাথে ঘটে গেছে। কিন্তু এরকম কখনো হয়েছে যে শুটিং সেটে আপনি কখনো, হয় না যে আমরা অনেক সময় কস্টিউম চেঞ্জ করি, হয়তো কেউ লুকিয়ে দেখছে অথবা কোনো ব্যাড টাচের সম্মুখীন হয়েছেন, বা এমন কোথাও গিয়েছেন যেখানে আপনি পরিস্থিতি ভালো দেখেন নাই, সেখান থেকে ইমিডিয়েটলি বের হতে হয়েছে, এটা বাদেও? পরিস্থিতি ভালো দেখিনি ইমিডিয়েটলি বের হতে হয়েছে, এরকম অনেকগুলো সেটই পেয়েছি আমি। তখন আমি আরেকটু ছোট ছিলাম, তখন কাজের এত বেশি অনেক কিছু বুঝলাম না। সো অনেক সময় দেখা যেত আমরা ধরেন অনেক রিস্কি সেট থাকে যেগুলো আপনি মানে সেটে ঢুকলেই বুঝতে পারবেন। সো অনেকই হয়েছে এরকম যে সেট থেকে বের হয়ে গিয়েছি, কাজের মানে পরিবেশই নেই ওখানে। মানে কি ধরনের ভয়াবহতা দেখেছেন? নাম উল্লেখ করতে হবে না, জাস্ট কি ধরনের ঘটনা দেখেছেন যেটা আপনার কাছে বিব্রতকর মনে হয়েছে? কি ধরনের ঘটনা দেখেছি বলতে, কিছু সেটে দেখেছি যে সবাই ড্রাঙ্ক হয়ে অভিনয় করছে। তো আমার কাছে তখন নিজের সেফটিটাই বেশি মনে হয়েছে। আর এমন জায়গায় শুটিং স্পটগুলো ছিল, ওখান থেকে ওই সময় বের হয়ে আসা অনেক টাফ, কোনো ট্রান্সপোর্টেশন নেই ওদের ট্রান্সপোর্ট ছাড়া। সো এরকম অনেক ঘটনাই আছে। আচ্ছা, আপনি যে ক্যারেক্টারগুলোতে এতদিন করেছেন অভিনয়, সেখানে ছোট বোন বা বেস্ট ফ্রেন্ড এরকম ক্যারেক্টারগুলো আপনার বেশি। তো এই যে মেইন প্রোটাগনিস্ট বাদেও যে ক্যারেক্টারগুলো, সেগুলোও তো অনেক ইম্পর্টেন্ট ক্যারেক্টার, তারপরেও কি সাইড ক্যারেক্টারগুলো কি অবহেলিত হয় কখনো শুটিং সেটে? অবহেলিত হয়। এখন আমি যে স্টেজে আছি, আমি যদি আরো 4-5 বছর আগের কথা বলি, অনেক বেশি অবহেলিত হতে হয়েছে।
লাইক আপনি যখন মিডিয়াতে ফার্স্ট আসবেন, নতুন আসবেন, সবাই চাবে আপনাকে ডমিনেট করতে আর আপনাকে ভ্যালু না দিতে। সো নিজের জায়গাটা নিজেকে ক্রিয়েট করে নিতে হবে, নিজের অভিনয় দিয়ে, নিজের পারফরমেন্স দিয়ে। যখন আপনি মানে তখন তারা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি শি ইজ নট ফর আওয়ার ডমিনেটিং। আচ্ছা আচ্ছা, আপনার প্রথম পারিশ্রমিক কত মনে আছে? আমার প্রথম পারিশ্রমিক 3000 টাকা ছিল। আচ্ছা, সেটা দিয়ে কি করেছেন? সেটা আম্মুকে দিয়ে দিয়েছি। সো সুইট। ছেলেরা প্রপোজ করলে কেমন লাগে? ছেলেরা প্রপোজ করলে ভালো লাগে না। ভালো লাগে না? না। কেন? এত প্রপোজাল পেয়েছি, এত প্রপোজাল পাই, মানে প্রতিদিন ইনবক্সে প্রপোজালস আর প্রপোজাল। সো মানে একটা জিনিস দেখতে দেখতে মানুষ টায়ার্ড হয়ে যায় না, এরকম। কতগুলো পেয়েছেন এই পর্যন্ত? অনেক অনেক, মানে প্রতিদিন 100? না, প্রতিদিন 100 না, 1000? প্রতিদিন মনে হয় 50টা পাই। আচ্ছা, স্নেহা কি খেতে পছন্দ করে? আমি বাঙালিয়ানা খাবার খুব পছন্দ করি। ভাত, মাছ, কালাভুনা, মুরগি, গরু, ডাল। ডাল তো আমার অনেক ফেভারিট। সবই তো বলে ফেলছো। হ্যাঁ, মানে বাঙালিয়ানা সব খাবারই। সব খাবার পছন্দ করো। আচ্ছা, সবজির ক্ষেত্রে কোন সবজি পছন্দ করো? সবজি খুব একটা ভালো লাগে না। ফল, বাঙ্গি পছন্দ করো? বাঙ্গি, হ্যাঁ, বাঙ্গি চিনি দিয়ে খেতে অনেক মজা। তুমি আসলে বাঙ্গি পছন্দ করো? কেন? না, মানে মারা তো বাঙ্গি নিয়ে পেছন পেছন ঘুরে, বাচ্চারা পছন্দ করে না। বাঙ্গি আমার ভালো লাগে। বাঙ্গি কেন তোমার ভালো আর লাগে? বাঙ্গি ভালো লাগে, কিন্তু আনারস ভালো লাগে না আমার। আমারও আনারস ভালো লাগে না, হাই ফাইভ। কিন্তু বাঙ্গি কেন ভালো লাগে ভাই? বাঙ্গি হচ্ছে চিনি দিয়ে খেতে তো মজাই লাগে, ঠান্ডা ঠান্ডা থাকে। ও আচ্ছা, চিনি দিয়ে খেতে ভালো লাগে। আর নরমাল বাঙ্গি? নরমালও ভালো লাগে। ও, এই প্রথম মনে হয় একটা মানুষকে বাঙ্গি খাওয়া ভালো। হ্যাঁ, ঠান্ডা থাকে তো আমার কাছে ভালো লাগে। গুড, ভেরি গুড। তুমি তো মায়ের একদম মানে যোগ্য সন্তান। না না, মা তোমাকে সব সময় সব জায়গায় নিয়ে যায়, এটা আমার সাইড থেকে খুবই গুড। আমরা খুব পছন্দ করি, অ্যাপ্রিশিয়েট করি। বাট এটা নিয়ে কি তোমার কোনো কথা শুনতে হয়? হ্যাঁ, এটা নিয়ে তো অনেক কথাই হয়েছে। এমনও ডিরেক্টর আছে যে আমাকে বলেছে যে, ও তুমি তো সব জায়গায় তোমার মাকে নিয়েছো, ঠিক আছে, তোমার সাথে তো তাহলে কাজ হচ্ছে না। হ্যাঁ, আবার সেই কেন? মা গেলে কি হবে? অনেক কিছুই তো হয় যেগুলো সেটে মারা দেখলে সমস্যা, বা ডিরেক্টররা কমফোর্টেবলি কথা বলতে পারে না আর্টিস্টদের সাথে। আচ্ছা, আবার যে ডিরেক্টর আমাকে এই কথা বলেছে যে তুমি মা নিয়ে সব জায়গায় যাও, তোমার সাথে কাজ করবো না, এর জন্য সেই ডিরেক্টরই আমাকে কিছুদিন আগে কল দিয়ে বলে, তোমার একটা প্রজেক্ট আছে, খুবই ভালো একটা ক্যারেক্টার, তুমি কি করবা? আই জাস্ট সে নো। ও গুড, ভেরি গুড। আচ্ছা, আন্টিকে কতদিন পর্যন্ত এই প্যারাটা দিবা এটা বলো। প্যারা না, মানে অ্যাকচুয়ালি আমার সাথে আম্মু থাকলে কি আমার ভালো লাগে যে আচ্ছা। কথা বলার একটা মানুষ থাকে। সেটা তো দেখা যায় সবাই সবার অ্যাক্টিং, তারপর নায়ক নায়িকারা তাদের লুকস, ডায়লগ, এগুলো নিয়ে বিজি থাকে। So আমার সাথে কথা বলার মতো কেউই থাকে না। আচ্ছা, এজন্য আম্মু থাকলে আমার কাছে মনে হয় যে আচ্ছা একসাথে আসি। আচ্ছা, আন্টির উদ্দেশ্যে কিছু বলতে চাও? মানে আমি জানি আন্টি তোমার পেছনে অনেক কষ্ট করে, অনেক ইনভেস্টমেন্ট। তার লাইফে সে এক সময় নায়িকা হতে চেয়েছিল, তারপর সে পায়নি বলে মেয়ের উপর, মেয়েকে আসলে মিডিয়াতে নিয়ে আসছে, বা মেয়ে এখন ভালো কাজ করছে। তো সেক্ষেত্রে আন্টির উদ্দেশ্যে কি বলতে চাও, বা আন্টির এই লাইফ জার্নিটা কেমন ছিল? আম্মুর উদ্দেশ্যে বলতে চাই, আম্মু খুবই স্ট্রাগল করেছে আমার এত দূর আসার পিছনে। সবচেয়ে বড় স্ট্রাগলটাই আম্মুর ছিল বেসিক্যালি। ফার্স্টে যখন আমি মিডিয়াতে আসি তখন আর কি, যখন সবাই জানতে পারে, বেসিক্যালি আমার বাবা জানতে পারে যে আমি মিডিয়াতে অ্যাক্টিং করছি, বাবা খুব রাগ করেছিল। সো আম্মুর ওই টাইমে বাবার সাথে একটা বড় ফাইট হয়েছে আমার জন্য, যে কেন তুমি আমার মেয়েকে মিডিয়াতে নিয়ে গেছো আর সামথিং। তো আম্মু ওই টাইমে আমার জন্য অনেক ফাইট করছে যে ও একটা টাইমে ভালো কাজ করবে, তখন তোমার প্রাউড ফিল হবে। দেন ফ্যামিলি, ওর তো বললাম, ফ্যামিলির মানুষরাও তো অনেক পোক করে কথা বলেছিল ফার্স্টে যে হ্যাঁ মিডিয়াতে গেছে 2 দিন, তারপর কি করবে না করবে, মেয়ে নষ্ট হয়ে যাবে। সো এইরকম অনেক কথাবার্তা আম্মু শুনতে হয়েছে আমার জন্য। বাট আই থিঙ্ক আমি এখন যেই কাজগুলো করছি সেই কাজগুলো মানে তাদের মুখ বন্ধ করার জন্য এনাফ। যে কাজগুলো করছি সেগুলো হচ্ছে গিয়ে তারা দেখে, এখন তারাই আবার প্রেইজ করে, সে তুমি তো নাটক করছো, খুব ভালো করছো। সো এই যে নিজের কাজের মাধ্যমে মানুষকে মুখ বন্ধ করানো যায়, বা মানুষের কটু কথা স্টপ করানো যায়। সো এইটা আমি এখন প্রুভ করতে পারছি। আম্মুকে অনেক অনেক থ্যাঙ্কস আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য। অ্যান্ড আমার ইচ অ্যান্ড এভরিথিং, আমার শুটিংয়ে সকালবেলা যাওয়ার, নাস্তা খাওয়া থেকে শুরু করে ব্যাগ গোছানো, রাতে এসে আমি কি খাবো সব কিছু প্রিপেয়ার করে মুখে তুলে খাওয়ায় দেওয়া। সো আম্মু, মানে তুমি এখনো আম্মুর হাতে খাও? হ্যাঁ।
শুটিং বেলা? থেকে না 3 বেলা খাই না, শুটিং থেকে এসে আমার অ্যাকচুয়ালি অনেক টায়ার্ড লাগে, আমি যদি ফ্রেশ হয়ে একবার বিছানায় শুয়ে পড়ি আমার উঠতেই মন চায় না। তারপর আম্মু খাওয়া আম্মু দেয়? এসে খাওয়ায় দেয়। মাম্মা কা পারি। আচ্ছা, তারপর? তো আম্মু মনে করে যে আমি আম্মুকে ভালোবাসি না বা আম্মু থেকে দূরে দূরে থাকি, বাট আমি অ্যাকচুয়ালি আমার মাকে অনেক ভালোবাসি। এটা মাকে কখনো বলেছো সামনাসামনি? না। তাহলে আজকে বলে দাও। আম্মু অনেক বেশি ইমোশনাল, আম্মু অনেক চাইল্ডিশ, আচ্ছা, তো আম্মুকে একটু কনভিন্স করা লাগে আমার সামটাইমস, বাট আম্মুকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ মাম। হোয়াট অ্যাবাউট ইওর ফাদার? আব্বু একটু রাগী। আব্বুর সাথে আমার মানে সম্পর্কটা মানে খুবই ভালো। খুবই ভালো বলতে যে মিডিয়া আসার আগ পর্যন্ত আব্বুর সাথে সম্পর্ক খুবই ভালো ছিল, বাট মিডিয়াতে আসার পর আব্বু আমার উপর একটু রাগ হয়েছে যে কেন, কি দরকার এগুলা করার। লাইক থাকে না ব্রাউন প্যারেন্টসটা তো অনেক কথাই বলে। ব্রাউন প্যারেন্টস কারা? মানে ও আচ্ছা, সাবকন্টিনেন্ট, এশিয়ান হ্যাঁ। সাবকন্টিনেন্টের কথা বলছো। আচ্ছা, হ্যাঁ, বুঝতে তো পেরেছি। আব্বু ওই জায়গা থেকে বলছে যে না করার দরকার নেই, বাট আমি চাইছি, আম্মু চাইছে। আচ্ছা, So, ভাইয়ার সাপোর্টও ছিল। তোমার ভাইয়া কি বড়? হুম। আচ্ছা, তো আব্বু ফার্স্টে অনেক হ্যাসেল করেছে, না করো না, এগুলো করো না, ভাল লাগে না আমার এগুলো। পর আমি বলছি আব্বু আমার তো ভাল লাগে, কিছুটা সময় দেখি আমি যদি কোনো ভালো কিছু করতে পারি, তারপর তুমি আমাকে বইলো। আমি ইনশাল্লাহ এমন কিছু করব না যেটাতে তোমার রেপুটেশন নষ্ট হবে বা তোমাকে মানুষ বলবে যে আপনার মেয়েটা করে বেড়াইছে। দেন আব্বু একটু ট্রাস্ট পায় যে আচ্ছা ওকে করো। আচ্ছা, স্নেহা চুলের যত্ন কিভাবে নেয়? আমি চুলে কোনো যত্ন নেই না, আমার যত্ন বেসিক্যালি আমার মাই নেয়। চুলে তেল দিয়ে দেয়, মাসে না সপ্তাহে মনে হয় একবার দেই তেল। আচ্ছা, স্নেহা কি তার লাইফে কোনো উইয়ার্ড মানুষের সাথে পরিচয় হয়েছে যে বলেছে স্নেহাকে না পেলে আমি জীবনটা বরবাদ করে দেব? না এরকম কাউকে বা রাস্তা থামিয়ে স্নেহা তুমি আমার সাথে কথা বলো প্লিজ? না, কারণ আমি তো কারোর সাথে মানে এরকম রিলেশনশিপে যাই নেই, কে আমার জন্য এগুলো করবে। কেউ করে রে? আচ্ছা, কখনো টিচারের থেকে কোনো প্রপোজাল পেয়েছো? টি-শার্ট থেকে না। ওকে, আনলিমিটেড একটা জিনিস যদি তোমাকে কিনতে বলে তাহলে কোন জিনিসটা কিনতে চাও? আনলিমিটেড কিছু কিনতে বললে হুম আনলিমিটেড তো সবকিছুই কিনবো, তো একটা জিনিস কেন কিনবো? কি একটা জিনিস যদি কিনতে বলে যে এটা তুমি আনলিমিটেড কিনতে পারবা, কোন জিনিসটা কিনবা? গাড়ি। গাড়ি? গাড়ি এত ভালো লাগে তোমার? আচ্ছা, ওকে। স্নেহা বৃষ্টি পছন্দ করে? অনেক। বৃষ্টিতে কখনো পা পিছলে পড়ে গেছো? পড়ছি, স্কুলে থাকতে অনেকবার পড়ছি। আচ্ছা, স্কুল পালিয়েছো কখনো? না স্কুল পালাইনি কখনো। কলেজেও পালাও নাই? তুমি এত কপাল পোড়া। মানে এরকম কোনো সাহসী ফ্রেন্ডই পাইনি, আমি একলাই ছিলাম সাহসী, বাকি সব ভিতর টিম, কেউ মানে এরকম করেই নাই। আচ্ছা, স্কুল বাঙ্ক করি নাই, ক্লাস বাঙ্ক করছি, ক্লাস বাঙ্ক অনেক করছি। ওকে। সো এবার একদম শেষ মুহূর্তে আমরা কিছু আর্টিস্টের নাম বলবো, তুমি এক কথায় তাদের থেকে কি গিফট চাও? আমি জানি তুমি টেডি খুব পছন্দ করো, তাই না? পুতুল খুব পছন্দ করো। কি বলছিলে যে কেউ যে তোমাকে টেডি নাই বাসায়? নাই, কেউ গিফট দেয় নাই? আছে অনেক কম, কেউ গিফট দেয় না। আমি জানতাম সুন্দরী মেয়ে হলে টেডি গিফট পাওয়া যায়। ওটা তো ধরো আমি যদি সুযোগ দেই কাউকে গিফট দেওয়ার, আচ্ছা। গিফট তো অনেকেই দিতে চায়, বাট হ্যাঁ। এরকম আননোন মানুষদের থেকে তো গিফট অ্যাকচুয়ালি তোমার কো আর্টিস্টরা কখনো তোমাকে কোনো কিছু গিফট করে না? কখনোই বলে নাই। কো আর্টিস্ট বললে বিশ্বাস করো আমি নিতাম, বাট যারা বলে র্যান্ডম চিনি না। আচ্ছা, আমাকেও তো দেখি মেসেজ করে আপনাকে আইফোন পাঠাই, এরকম উইয়ার্ড কোনো মেসেজ দেখো তুমি? হ্যাঁ, দেখি। দেখো এই যে আপনার কি আইফোন লাগবে নাকি, আমি তোমাকে একটা কথা বলি, শেয়ার করি। একজন আমাকে মেসেজ দিয়েছে আমি ইতালি থাকি, আমাকে কি বিয়ে করবেন? ইতালি ওয়ার্ডটা আবার হাইলাইট করে দিয়েছে। ও আচ্ছা, কি ইতালিতে নিয়ে যাবে না? হ্যাঁ, ইতালিতে নিয়ে Okay. যাবে। আচ্ছা, আমি সেরকম সেদিন দেখলাম যে ওকে বিয়ে মানে আমাকে কি বিয়ে করবে না, আমি আপনার পা টিপে দেব সারা জীবন। Wow! চিন্তা করো কি ডেডিকেশন তাদের। এরকম আর কি উইয়ার্ড মেসেজ পাইছো? আরো অনেক পাইছি, ইনস্টাগ্রাম খুললে মনে পড়বে। ইনস্টাগ্রামে পাঠায় কি বলে? ওই তো খুললে মনে পড়বে, এখন মনে পড়তেছে না। আচ্ছা, আপু বিয়ে করতে চাই এরকম তো পাইছো? হ্যাঁ, এরকম তো পাই। আচ্ছা, বুঝলাম না, বিয়ে করতে চাই আবার আপুটাকে কেন? হ্যাঁ, আবার অনেক কিছু তো পাঠাতেও চায় নাও না? হ্যাঁ। কোনো কিছু নিয়েছো এরকম না। ফ্যানের কাছ থেকে? নো নেভার। ওকে, সো আমরা একদম শেষ মুহূর্তে ছিলাম, কিছু নাম বলবো। তুমি বলছিলে যে টেডি চাবা তোমার সহকর্মীদের কাছ থেকে, চাও? কার থেকে যাব? তুমি কার থেকে নিতে চাও? তোমার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক যার সাথে, তার কাছ থেকে আজকে তুমি একটা গিফট চাবা। মেয়ে না ছেলে? যে কেউ, ছেলে একটা মেয়ে, দুজনেই বলো। আচ্ছা, অ্যাক্ট্রেসদের মধ্যে
আমি হচ্ছে গিয়া আয়শাপুর থেকে চাই। আয়েশা খান, আচ্ছা আয়েশা কি খান, চাও? অনেক সুইট, আমাকে সালামি দিয়েছে জানো এবার। হ্যাঁ 1000 দেখলাম। কত টাকা? 1000। 1000 টাকা? ও জীবনে প্রথম কোন নায়িকার থেকে সালামি পেয়েছি। বাহ, ওটাতে কি করছো? ওইটা রেখে দিয়েছি সুন্দর মতো। আচ্ছা, আমার সো drawer-এ। সুইট। আচ্ছা আয়েশা খানের থেকে তুমি কি চাও? আয়শা খান আপুর থেকে আমি একটা টেডি বিয়ার চাই। টেডি বিয়ার। আয়েশা খান আপু প্লিজ তাকে একটা টেডি বিয়ার গিফট দেন। ওকে, সাইজ বলবা বড় না ছোট? বড়, অনেক বড়, সবচেয়ে বড়টা। সো সুইট। আচ্ছা এবার ছেলে আর্টিস্টের কাছ থেকে কি চাও? ছেলে আর্টিস্ট, ছেলে আর্টিস্ট কার সাথে আমার এরকম মানে বন্ডিং নাই। হ্যাঁ। কার থেকে চাবো? ইরফান সাজ্জাদ ভাই থেকে চাই। কি চাও? ইরফান সাজ্জাদ ভাই একটা আয়রন আছে স্টিমার, আচ্ছা ওইটা লাগবে। ওটা লাগবে। হ্যাঁ ভাইয়া আপনি এমনিতেই ফাহাদ ভাইয়া মীরা চেয়েছে দিতে তো হবে। ওকে, সো এই দুটো তুমি চাইলা। আচ্ছা তোমাকে আরেকটা অপশন দেই, সেটা হচ্ছে ধরো তুমি একটা মানে নাটক করবা, তো তোমার শ্বশুর ক্যারেক্টার আছে, নায়ক ক্যারেক্টার আছে, আর একটা হচ্ছে তোমার আচ্ছা শ্বশুর, নায়ক আর হচ্ছে বাবা ক্যারেক্টার। এখন তিনজন নায়কের নাম বলবো, তাদের থেকে তোমার ভাগ করতে হবে। অনন্ত জলিল, শাকিব খান এবং হচ্ছে আরিফিন শুভ। কাকে তুমি বাবা বানাবা, কাকে শ্বশুর বানাবা, কাকে নায়ক বানাবা? শাকিব খান নায়ক অবভিয়াসলি, Okay. এটা ওনার সাথেই যায়। শ্বশুর আর বাবাকে? শ্বশুর আর বাবা, শ্বশুর হবে অনন্ত জলিল। কেন? এই অনন্ত জলিলের ছেলে আছে কিন্তু, দেখছো? ভালো লাগছে? না দেখি নেই। দেখো না, উনি অবশ্য ওরা ছোট ছেলের নাম বড় ছেলের নামে বলে ফেলে আচ্ছা, মাঝে মাঝে। ছেলে আছে এটাও তো জানি না। জানো না? আচ্ছা আজকে আমি তোমাকে দেখাবো না ছবি, পছন্দ হয় কিনা বলো। আর হচ্ছে গিয়ে আরেকটা কি যেন বললা? আরেকজন হচ্ছে বাবা, আরিফিন শুভই বাকি আরফিন আছে। শুভই বাবা। আরিফিন শুভ বাবা? উনি অনেক ভালো ক্যারেক্টার প্লে করতে পারে। দারুণ দারুণ দারুণ, থ্যাংক ইউ সো মাচ। আর শেষ মুহূর্তে তুমি একটা নাম বলে যাবা, মানে একটা ওয়ার্ড বলে যাবা, ঠিক আছে? যে একটা নাম বলবো, তুমি ওয়ার্ড বলে যাবা, বিশেষণে বিশেষায়িত। ইরফান সাজ্জাদ। ইরফান সাজ্জাদ সুন্দর, তটিনী। কিউট। আচ্ছা নাজনীন নেহা। অনেক বেশি কিউট মাশাআল্লাহ। মার্শাল্লাহ। পরিমণি। পরিমণি নায়িকা। ওকে, মাহিয়া মাহি। মাহি ওনাকে আমি খুব একটা ভালো চিনি না। ওকে, তানজিন তিশা। তানজিন তিশা গুড অ্যাক্ট্রেস। মেহজাবিন কাজ করেছিলে ওটিটিতে। মেহজাবিন আপুর ব্যাপারে আর কি বলবো বলো, কেন? টপ অ্যাক্ট্রেস। টপ অ্যাক্ট্রেস। ওকে, তোমার সায়রা ভাবি। সায়রা ভাবি মানে খুবই- সুনেরা বিনতে কামাল। মিশুক। মিশুক। ওকে, বাহ, এই প্রথম শুনলাম যে তার যার সাথে দ্বন্দ্ব তাকে বলছে মিশুক। ওকে, হোয়াট অ্যাবাউট কেয়া পায়েল? ক্যাপায়েল মিষ্টি। মোস্তফা কামাল রাজ। অনেক বেশি ট্যালেন্টেড একজন ডিরেক্টর, খুব ভালো একজন মানুষ। দারুণ। আমাদের অনেক আড্ডা হলো, অনেক মজা হলো, তোমার সাথে আমার ভাইবটা অনেক বেশি মিললো। তো তোমার কেমন লেগেছে? আমার তো খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। শেষ মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দাও। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমার এখানে এসে খুব ভালো লেগেছে। আমার দর্শক যারা আমাকে এতক্ষণ দেখছেন, এতক্ষণ ধরে আমাদের এইসব কথা সহ্য করেছেন, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। ইনশাল্লাহ আগামীতে আপনাদের আরও সুন্দর সুন্দর অনেকগুলো কাজ উপহার দিতে চাই। আর আমার কোনো কথা নেগেটিভলি নেবেন না, হয়তো আমরা দুষ্টমির ছলে অনেক কিছুই অনেক সময় বলে ফেলি, সো এটা আপনাদেরকে কষ্ট দেওয়া বা আপনাদেরকে হার্ট করার জন্য না। একদমই তাই। আর যাদেরকে টেডি বিয়ার গিফট করতে বলেছে তাদেরকে তারা কিন্তু টেডি বিয়ার ঠিক টাইমে গিফট করবেন বলে আশা করছি। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি এবং তোমাকে অনেক থ্যাঙ্কস আমাদের সাথে জয়েন করার জন্য। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি জাগো FM 94.4 এর দ্য ভাইরাল শো ব্রট টু বাই প্রাণফুটো থেকে। টাটা, বাবাই।